আসসালামু আলাইকুম। আমাদের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা এর আগে আরও কয়েকটা ক্লাস নিয়েছিলাম এবং আজকে হচ্ছে আমাদের গতির লাস্ট ক্লাস। আজকে আমরা গতি অধ্যায়টা শেষ করব। আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে পরন্ত বস্তু। এরপর পরন্ত বস্তু সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান, এমসিকিউর জন্য কিছু এক্সট্রা টেকনিক, খারাপভাবে নিক্ষিপ্ত বস্তু সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান এবং এই কনসেপ্টটা, আর গতি সংক্রান্ত যে লেখচিত্র আছে এবং এই লেখচিত্রগুলা থেকে যে ম্যাথগুলো আসে সেগুলো কিভাবে সলভ করতে হয় সেগুলো আমরা আজকে শিখব। তো শুরুতে তোমরা একটু আমাকে কনফার্ম করো আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার কিনা। আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো। আর তোমরা যারা এখনও ক্লাসটি শেয়ার করোনি দ্রুত শেয়ার করে দাও। আমরা যারা ক্লাসটি শেয়ার করিনি দ্রুত শেয়ার করে দিই এবং আজকের যে মহা টেকনিকগুলো সেগুলো একটু লুপে নিই। তো আমরা যারা শেয়ার করিনি তারা খুব শীঘ্রই একটা ক্লাসটা শেয়ার করে দিই। আমরা দ্রুত ক্লাসটা শেয়ার করে দিই, আমরা আমাদের ক্লাসের দিকে গমন করব। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ।
আমাদের সব কিছু ঠিকঠাক আছে কিনা বলো, যদি ঠিকঠাক থাকে আমরা শুরু করে দিই। হ্যাঁ, সব কিছু ক্লিয়ার। শহীদুল্লাহ কায়সার শেয়ার ডান। হাফিজুর রহমান পারভেজ শেয়ার ডান, থ্যাংক ইউ। ওকে, যেহেতু সব কিছু ক্লিয়ার আছে তাহলে আমরা একটু শুরু করে দিই এবং আমরা আজকের ক্লাসের পর বুঝতে পারবো তোমাকে 10তলা বিল্ডিংয়ের ছাদের উপর থেকে ফেলে দিলে তুমি কীভাবে আচরণ করবো বা কেমন হবে সেই জিনিসটা আমরা আজকে দেখবো। সো আমরা আসি, আমাদের ক্লাসের দিকে গমন করি এবং আমরা শুরু করে দিই। মেহেদি হাসান হৃদয় শেয়ার ডান, বদন সাহা শেয়ার ডান। ওকে, আমরা আমাদের ক্লাসের দিকে গমন করি। আসি, তাহলে আমরা শুরু করি। আমরা শুরু করতে পারি কিনা বলো, আমরা শুরু করে দিতে পারি কিনা বলো। যদি আমরা শুরু করে দিতে পারি তাহলে আমরা শুরু করে দিই। আমরা আমাদের টাইমগুলো লস না করে আমরা শুরু করে দিই। শুরু করার অনুমতি প্রদান করো। শুরু করার অনুমতি প্রদান করার জন্য আবেদন করিতেছি, আপনারা একটু কমেন্টে অনুমতি প্রদান করুন। ওকে, স্টার্ট করে দিই নাকি? আচ্ছা, তাহলে আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে, ভাই গতিটা আমরা যা পড়ি নাই তাই আজকে পড়তে চাই। আজকের ক্লাসটা করার পর ক্লাসটা ফিনিশিং দিতে চাই। আসলে আমাদের যেই জিনিসগুলো এখনও পড়া হয় নাই সেই জিনিসগুলো আজকে আমরা পড়তে চাই। তার মধ্যে আমাদের আছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, পরন্ত বস্তু। ভাই পরন্ত বস্তুর আমাদের এমসিকিউ আসলে, মানে জেনারেল ম্যাথগুলো সবাই পারে, কিন্তু এমসিকিউতে যদি একটু টেকনিক্যালি কোয়েশ্চেন করে তখন তোমার মাথাটা কোথায় জানি কোথায় পড়ে যায়, প্রশ্ন আমার মাথাটাকে নাড়া দিয়ে যায়, কিন্তু আমার আনসার বের করার নাই কোনো উপায়। এমন কোনো কেন করে আমরা জানি না। কিন্তু আমার কথা হচ্ছে এই পরন্ত বস্তু থেকেও সূত্র বানানো যায়, যেটা তোমরা অনেকে জানো না, যার কারণে এমসিকিউগুলো সলভ করতে পারো না। এবং পরন্ত বস্তুর আসলে সূত্রগুলো তোমরা মুখস্থ করো, তোমরা এটাকে ফিল করতে পারো না। এই ফিল করতে না পারার কারণে তোমরা গণিতে ম্যাথ করার সময় এটাকে তোমরা অ্যাপ্লাই করতে পারো না। আজকে আমরা সেই জিনিসটা শিখাবো। তাহলে আসো আমরা সেই জিনিসটা শিখাবো। এরপর হচ্ছে পরন্ত বস্তু সংক্রান্ত প্রথমে কনসেপ্ট শিখাবো, এরপর গাণিতিক সমস্যা শিখাবো, এরপর হচ্ছে আমাদের খাড়াভাবে নিক্ষিপ্ত বস্তু, একটা বস্তুকে খাড়াভাবে নিক্ষেপ করলে কি হয় সেটা শিখবো। এরপর গতি সংক্রান্ত লেখচিত্র ও গাণিতিক সমস্যা দেখবো। তো আমরা এটা হচ্ছে আমাদের লাস্ট পার্ট। আগে আমরা পরন্ত বস্তুটা পুরোপুরি শেষ করি, আর পরন্ত বস্তু শেষ করার পরই তার সাথে রিলেটেড কনসেপ্ট হচ্ছে খাড়াভাবে নিক্ষিপ্ত বস্তু। আসি আমরা শুরু করি। তাহলে আসো, পরন্ত বস্তু সংক্রান্ত আমাদের যে কনসেপ্টগুলো সেই কনসেপ্টগুলো আমরা এখন দেখব। এবং পরন্ত বস্তুর কথা বললেই আমাদের মাথায় একটা কথা মনে পড়ে, যার নাম হচ্ছে বিজ্ঞানী গ্যালিলিও। বিজ্ঞানী গ্যালিলিও আমাদের পরন্ত বস্তুর সূত্র আবিষ্কার করেন এবং উনি আবিষ্কার করার কারণে আমরা পড়তেছি। উনি যদি আবিষ্কার না করতো এখন আমরা আজকের ক্লাসটা করতাম না, কত মজা হইতো। কিন্তু যেহেতু আবিষ্কার করেই ফেলছে, হতাশ হওয়ার কোনো দরকার নাই, কারণ সাথে আসি মোবাইল আমরা সুন্দর করে মজা নিয়ে পড়তে চাই। আসি আমরা পড়ি। তাহলে আমাদের মেইন কথা হচ্ছে ভাইয়া পরন্ত বস্তুর সূত্র। আসো, পরন্ত বস্তুর সূত্র। এই পরন্ত বস্তুর তিনটা সূত্র আছে। বিজ্ঞানী গ্যালিলিও আমাদেরকে তিনটা সূত্র বলে দিছে পরন্ত বস্তুর। তার মধ্যে এক নাম্বার কথা স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে আসি, সেটাই হচ্ছে আমার পরন্ত বস্তুর প্রথম সূত্র। তো আমরা আসি, বিবৃতিটা তোমরা বই থেকে লিখবা, আমি তো মুখে বলতেছি, বিবৃতি তোমরা বই থেকে লিখবে সুন্দর করে। আমি বিবৃতি এই সূত্রটার মেইন থিমটা কি সেটা বুঝাবো। তাহলে আসো, প্রথম সূত্র। তাহলে আমাদের একটু খেয়াল করে দেখি ভাই, প্রথম সূত্র। হ্যাঁ, প্রথম সূত্রটা কি বললো ভাই? প্রথম সূত্রে আমাদের যে জিনিসটা বললো, তুমি দেখো আমার কাছে দুইটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এই জিনিসটা ইম্পর্টেন্ট কারণ কেমন বিশ্রী লাগতেছে, বুঝতেই পারতেছো, এখন একটু স্মার্ট লাগতেছে। এই মানুষকে স্মার্ট করার প্রয়াস নিয়ে আমরা এই জিনিসটা ডিজাইন করা হয়েছে। আর এই জিনিসটা বুঝতেই পারতেছো,
এটা এমন একটা বস্তু দুনিয়ার সব জায়গায় মুছার ক্ষেত্রে ব্যবহার করা যায়, যেমন আমি ব্যবহার করতেছি বোর্ড মুছার ক্ষেত্রে। এখন তুমি একটু খেয়াল করো, স্বাভাবিক হিসাব নিকাশ হচ্ছে ভাই এটার ভর বেশি, এটার ভর কম, আমরা এখান থেকে ছেড়ে দিব উমা খেয়াল করো, ছেড়ে দিচ্ছি, রেডি, তোমরা খেয়াল করো, প্র্যাকটিক্যালি পড়াচ্ছি, রেডি 1 2 3। বুঝতেই পারতেছ আমার এই যে দুইটা বস্তু, এর মধ্যে এই বস্তুটা আগে পড়ে গেছে, এই বস্তুটা পরে পড়ছে, কেন? এর ভর কম, এর ভর বেশি, এটাই তো হওয়া উচিত, এটাই তো হয়। এটা হওয়ার অন্যতম কারণ হচ্ছে আমার এখানে বাতাসের বাধা আছে। কিন্তু বিজ্ঞানী গ্যালিলিও একটা কাজ করে ফেললো, ভাই আমাদের চারপাশে অনেকগুলো শূন্যস্থান, যদি আমাদের এখানে এই চারপাশে যে বায়ু আছে এই বায়ুগুলোকে যদি আমি বের করে ফেলতে পারি তাহলে বায়ু শূন্য একটা স্থান পাইতাম, মানে আমার চারদিকে কোনো কিছু নাই, যেখানে বেঁচে থাকার মতো কোনো অক্সিজেন নাই, এর মানে আমাদের বাতাসের মধ্যে কোনো বাতাস নাই, তাকে আমরা শূন্যস্থান বলতে চাই। এই শূন্যস্থান মানে হচ্ছে কোনো কিচ্ছুই নাই, কোনো কিচ্ছু না থাকলে তো আমি এখানে বেঁচে থাকতে পারতাম না। আমার চারপাশে বায়ু আছে, যদি কিচ্ছু না থাকে তাকে আমি বলি হচ্ছে শূন্য স্থান। এই যে শূন্য স্থান যদি আমরা বলি তাহলে 1 নাম্বার কথা শূন্যস্থান কেন বলতেছি ভাই? আমার এখানে একটু খেয়াল করে দেখো, একটু খেয়াল করো, প্রথমে এটা পড়তেছে, আমার এদিকে কিন্তু ফ্যান চলতেছে, সব বুঝো এখানে একটু বাতাস একটু বেশি, আমি ফ্যান চালিয়ে রাখছি তোমাদের বোঝানোর সুবিধার্থে, আর আমার একটু যাতে কম গরম লাগে। তাহলে দেখো সোজা পড়ে গেছে। এবার একটু খেয়াল করো তো, ফ্যানের বাতাস এদিক থেকে এদিকে, টিস্যুটা দেখো তো একটু এলোমেলো হয়েছে না? এই যে টিস্যুটা আবার এই যে খেয়াল করে দেখো, এই যে টিস্যুটাতে বাতাসের একটি ইফেক্ট একটু বেশি ছিল, কেন ভাই? সিম্পল, তুমি চিন্তা করো, তোমার আমি কইলাম, তোমার আমি মনে করো কইলাম, ওই যে ওইখানে লোকটা দেখতেছো না, এখানে এই যে লোকটা দেখতেছো না, এই লোককে মারতে পারলে তোমাকে আমি 1 লক্ষ টাকা দিব, তবে তোমার মৃত্যুর জন্য আমি দায়ী না। আর বললাম এই সিগনাল লোকটাকে মারতে পারলে তোমাকে আমি 100 টাকা দিব। ঠিকই তুমি 1 লক্ষ টাকার লোভ সারিয়ে 100 টাকার দিকে গমন করিবা, কারণ তুমি বুঝতেই পারতেছ কোন জায়গায় আমাদের মারতে গেলে মার খাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমাদের এখানে পার্থক্যটা কোন জায়গায় ভাই? এটার ভর কম ছোট, এটার ভর বেশি। তাহলে দেখা যাবে ভাই আমি মনে করো আমি সেই মহাশক্তিধর লোক, আমাকে যখন বলবে এই এক দাম 100, এক দাম 1 লাখ, এটাকে মারতে পারলে 1 লক্ষ টাকা দিবে ভাই। 1 লক্ষ টাকা পরের কথা, কিন্তু আমার হাসপাতালে যে 5 লক্ষ টাকা খরচ হবে সেটা কে দিবে? আর এটার ক্ষেত্রে 100 টাকায় কিন্তু লাভ। ওই কারণে তুমি নিশ্চয়ই এইদিকে গমন করবা, অর্থাৎ যে যার ভর কম তাকে সবাই আমার কি করে, বুঝতে পারতেছ, সবাই তার দিকে গমন করে। এই যে বাতাস, এই চিরুনিকে সে তেমন কোনো কিছু করতে পারে নাই, এই টিস্যুটাকে যখনই পায় উড়ে নিয়ে যায়। এর মানে আমরা বুঝতে পারতেছি যখন বাতাস থাকবে বাতাসের একটা বাধা থাকে, এই বাধা যদি না থাকে তখন আমার এই দুইটা বস্তু সবসময় সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। ওই কারণে পরন্ত বস্তু তোমাকে যখন বলবে 1 নাম্বার কথা সেটা হচ্ছে বিনা বাধা, কোনো বাধা থাকতে পারবে না, বাধা থাকা যাবে না, কোনো বাধা থাকা যাবে না। এই বাধা বলতে কি বোঝায়? এই বাধা বলতে বোঝায় হচ্ছে বায়ু শূন্য স্থান লাগবে। অর্থাৎ যদি বায়ু শূন্য স্থান থাকে তাহলে আমার কোনো বাধা থাকে না। এই বায়ু শূন্য, যেখানে কোনো বায়ু নাই, আমাদের এখানে তো বায়ু আছে, সো তোমাকে বায়ু শূন্য স্থান বানাইতে হবে, বানাইয়া সেখানে এবার তুমি এক্সপেরিমেন্ট করবা। কি এক্সপেরিমেন্ট করবা? এবার আসো, তুমি তানজিলা সুলতানা সাইমু, তুমি কি এখনো বাচ্চা আছো? তুমি 1 লাখ টাকার দিকে গমন করবা, তুমি এখনো বাচ্চা আছো? আমার খুবই জানতে ইচ্ছে করে তুমি বাচ্চা আছো কিনা। আচ্ছা আসি, তাহলে আমাদের এখান থেকে বায়ু শূন্য স্থান লাগবে, মানে হচ্ছে বিনা বাধা, মানে হচ্ছে বায়ু শূন্য স্থান। তাহলে বায়ু শূন্য স্থান ছাড়া বা বিনা বাধা ছাড়া আমরা কি করতে পারবো না? পরন্ত বস্তুর সূত্র অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে একমাত্র আমাদের একটা অন্যতম শর্ত হলো বাধা থাকলে সেখানে পরন্ত বস্তুর সূত্র অ্যাপ্লাই করা যাবে না। এর মানে যত জায়গায় আমরা পরন্ত বস্তুর সূত্র অ্যাপ্লাই করি আমরা ধরে নিই যে এখানে কোনো কি নাই, বাধা নাই। এবার আসো তাহলে পরন্ত বস্তুর সূত্রের ক্ষেত্রে, তাহলে আমি 1 নাম্বার এটা দেখলাম। এবার প্রথম সূত্রে কি বললো? প্রথম সূত্রের জন্য দেখো থিমটা দেখো, প্রথম সূত্রে 1 নাম্বার কথা
স্থির অবস্থান থেকে, স্থির অবস্থান থেকে। 2 নাম্বার কথা, একই উচ্চতা থেকে। 3 নাম্বার কথা, বিনা বাধায় পরন্ত। তাহলে পরন্ত বস্তু হওয়ার অন্যতম শর্ত হচ্ছে ভাই স্থির অবস্থান থেকে। দেখবা পরন্ত বস্তুর যে সূত্রগুলো আছে প্রত্যেকটা সূত্রের মধ্যে লেখা আছে স্থির অবস্থান থেকে, স্থির অবস্থান থেকে, স্থির অবস্থান থেকে। এর মানে পরন্ত বস্তু যখনই এক্সামে আসবে সাথে সাথে আদিবেগ কোথায় সেটা দেখার দরকার নাই, আদিবেগ সমান 0 এটা আমরা জানি। তাহলে আবারও বলতেছি পরন্ত বস্তু বললেই আমরা বুঝে নিব তার আদিবেগের মান হচ্ছে 0। এবার আসো ভাই, স্থির অবস্থান থেকে পড়তে হবে। আমি এখানে রাখলাম, এখানে আমি মনে করো এটা ফালক রাখলাম, এটা ফালক রাখলাম, ফালকের ভর কম তুমি বুঝতে পারতেছো। আর এখানে মনে করো আমি একটা বল্টু রাখলাম, লোহার বোল্ট, তুমি বুঝতে পারতেছো এটার ভর বেশি এটার ভর কম। তাহলে এবার আমি তাদেরকে করলাম কি, এই জায়গায় রাখলাম, এটা হচ্ছে ভাইয়া বায়ুশূন্য স্থান, এটা হচ্ছে বায়ুশূন্য স্থান। তাহলে আমি দেখলাম ভাইয়া এখান থেকে এই যে এই জায়গা থেকে এই বস্তুটা মনে করো প্রথম বস্তুটা এখানে আসলো, এখানে আসতে তার 3 সেকেন্ড লাগলো। 3 সেকেন্ডে সে যে দূরত্ব অতিক্রম করলো তাকে আমি বললাম 5 মিটার। তাহলে দ্বিতীয় বস্তু যেটা সেটাও 3 সেকেন্ডে 5 মিটার দূরত্ব অতিক্রম করবে। এর মানে সমান সময়ে সমান দূরত্ব। 3 সেকেন্ডে কত মিটার? 5 মিটার। এটাও আমাদের 3 সেকেন্ডে 5 মিটার দূরত্ব অতিক্রম করবে। তাহলে শর্তটা কি? শর্ত হচ্ছে দেখো দুইজনই একই উচ্চতা থেকে পড়তেছে, কোনো বাধা নাই এবং দুইজনের আদিবেগ শূন্য, আদিবেগ শূন্য, আদিবেগ শূন্য। এটা হচ্ছে আমার প্রথম সূত্র। তাহলে আমাদের এই 3টা শর্ত যদি আমার না মানে তাহলে তুই প্রথম সূত্রে অ্যাপ্লাই করতে পারবে না, কারণ প্রথম সূত্রে বলেই দিছে স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু। তারপর যে বলছে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। সো সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, এটার আগে যে 3টা কথা বলা আছে সেই 3টাকে আমরা বলি শর্ত। এই 3টা শর্ত ফুলফিল না করলে তুমি সূত্রটা বলতে পারবা না। আমরা এই 3টা শর্ত খেয়াল করি না। তাহলে আমাদের যখনই বলবো সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, তার আগে আমার মাথায় এই জিনিসটা জিজ্ঞেস করব, এটা কি স্থির অবস্থান থেকে পড়ে? ইয়া। এটা কি বিনা বাধায় পড়ে? ইয়া। এটা কি আমাদের একই উচ্চতা থেকে পড়ে? ইয়া। দেন ওকে, সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। কথা ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা বলো। এখান থেকে ম্যাথ করার কোনো কিছু নাই, এখান থেকে থিওরিটিক্যাল কোশ্চেন আসতে পারে। তাহলে এতটুকু হচ্ছে আমার পরন্ত বস্তুর প্রথম সূত্র। এই বলো ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা। ওকে, যাও, প্রথম সূত্র শেষ করে দিলাম। এবার আসো দ্বিতীয় সূত্র। ও তার আগে একটা কথা বলে রাখি, দেখো যখন আমরা প্রথম সূত্র পড়তেছি ভালো করে খেয়াল করো। প্রথম সূত্র যখন পড়তেছি এক্ষেত্রে বস্তু কিন্তু একাধিক, এটা আমরা অনেকে খেয়াল করি না। বস্তু একাধিক, এটা আমরা খেয়াল করি না। বস্তু একাধিক কেন? এটা তো বইতে লেখা নাই। হ্যাঁ একাধিক, বইতে লেখা আছে স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে তুমি 2টা বস্তু না নিলে কম্পেয়ার করতে পারবা? 3টা বস্তু না নিলে কম্পেয়ার করতে পারবা না। এর মানে প্রথম সূত্র হচ্ছে একাধিক আলাদা আলাদা বস্তুর জন্য করে। একই উচ্চতা থেকে আমি 2টা বস্তুকে ছেড়ে দিলাম, সমান সময়ে সমান দূরত্ব। একই উচ্চতা থেকে 3টাকে ছেড়ে দিলাম, 3টাই সমান সময়ে সমান দূরত্ব। একই অবস্থান থেকে 5টাকে ছেড়ে দিলাম, 5টাই আমাদের সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। কিন্তু একটাকে ছাড়লে তো তুমি আর কম্পেয়ার করতে পারবে না। ওই কারণে পরন্ত বস্তুর প্রথম সূত্র একাধিক বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য, একাধিক বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য, একাধিক বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। কথাটা মাথায় রাখতে হবে। পরন্ত বস্তুর প্রথম সূত্র কার জন্য প্রযোজ্য? একাধিক বস্তুর জন্য প্রযোজ্য। মনে থাকবে? মনে থাকবে? মনে থাকবে কি না বলো? বলো বুঝছি কি না? এরপর আসি পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্র পড়ব।
পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্র যখন তুমি পড়তে যাবা, খেয়াল করো দ্বিতীয় সূত্র, পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্র যখন তুমি পড়তে যাবা তখন তুমি একটু খেয়াল করে দেখো কোন একটা পরন্ত বস্তুর, আমাদের একটু খেয়াল করে দেখো আমাদের পরন্ত বস্তুর ক্ষেত্রে যখন দ্বিতীয় সূত্র পড়ব, তাহলে কোন একটা নির্দিষ্ট বস্তুর স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত কোনো বস্তুর যে কোনো নির্দিষ্ট সময়ে বেগ তার সময়ের সমানুপাতিক, বেগ সময়ের সমানুপাতিক। এই কথাটার মিনিং কি আমি এখন দেখব, তার আগে একটু খেয়াল করে দেখো তোমাকে কি বলছে। 1 নাম্বার কথা, স্থির অবস্থান থেকে 2 নাম্বার কথা, বিনা বাধায় পরন্ত। এবার এখানে কিন্তু একই উচ্চতা নাই, কারণ তো ভাই আমাদের এখানে তো একটা বস্তুর জন্য করি। পরন্ত বস্তুর দ্বিতীয় এবং তৃতীয় সূত্র একটা বস্তুর বেগের কম্প্যারিজন। ভালো করে খেয়াল করো, পরন্ত বস্তুর দুই নাম্বার প্রথম সূত্র কী ছিল? একাধিক বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, সময়ের সাথে দূরত্বের সম্পর্ক। আর সেকেন্ড সূত্রটা হচ্ছে বেগের সাথে সময়ের সম্পর্ক। এই সম্পর্কটা কেমন খেয়াল করো, এক্ষেত্রে হচ্ছে বলা হলো, মনে করো আমাদের এক্ষেত্রে ভালো করে খেয়াল করে দেখো, তাহলে আমাদের বলা হলো এখান থেকে কোনো একটা বস্তুকে আমি ছেড়ে দিলাম, সে মনে করো আমাদের 2 সেকেন্ডে সে মনে করো 5 মিটার গেল। 2 সেকেন্ডে কয় মিটার গেল? 2 সেকেন্ড পর তার বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তাহলে যখন সময় হচ্ছে 2 সেকেন্ড তখন তার বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তাহলে আমি এখান থেকে বললাম, এখান থেকে ছেড়ে দিলাম, এখানে যখন আসলো ভালো করে খেয়াল করো, সময়টা হচ্ছে 2 সেকেন্ড। 2 সেকেন্ড সময় পর এখানে তার যে বেগ সেটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এখন সময়টা যদি 2 সেকেন্ড না হইয়া এখানে আমি দেখো সময়টাকে আমি 2 গুণ করে দিব, সময়টাকে 2 গুণ করে দিলে কি হয়? ইন্টু 2, তাহলে এটা 4 সেকেন্ড। তাহলে ব্যাগ যেটা সেটাও 2 গুণ হয়ে যাবে, ইন্টু 2, তাহলে আমাদের 5 দুগুণ 10 মিটার পার সেকেন্ড। এর মানে যখন তোমার বস্তুর অতিক্রান্ত দূরত্ব, আমাদের বস্তু যখন 4 সেকেন্ড অতিক্রম করবে, 4 সেকেন্ড পর তার বেগ কত? তাহলে একটু খেয়াল করে দেখো, বস্তু এখান থেকে নেমে এখানে আসলো, কতক্ষণ লাগলো ভাই? 4 সেকেন্ড। এখানে সময়টা হচ্ছে t = 4 সেকেন্ড। এই পয়েন্টে তার যে বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। সমানুপাতিক কথাটার মানে কি? সমানুপাতিক কথাটার মানে এই নয় যে সমান, সমানুপাতিক কথাটার মানে হচ্ছে সমান হারে। দেখো এখানে সময় আগে ছিল 2 সেকেন্ড, এখন 4 সেকেন্ড, তাহলে সময় বাড়ছে কতটুকু? 2 সেকেন্ড। কিন্তু ব্যাগ আগে ছিল 5, এখন 10, ব্যাগ কতটুকু বাড়ছে? 5 মিটার পার সেকেন্ড। তাহলে পার্থক্যটা কোন জায়গায়? তোমাকে বলছে সমানুপাতিক। সমানুপাতিক কথাটার মানে কি? সমহারে। এর মানে এটা দ্বিগুণ হয়েছে মানে এটাও দ্বিগুণ হয়েছে। কতটুকু বাড়ছে এটা কোনো ফ্যাক্ট না, গুণিতক সেম কিনা সেটা হচ্ছে ফ্যাক্ট। সমানুপাতিক কথাটার মানে হচ্ছে আমি এত গুণ হয়েছি তুমি এত গুণ হবা, আমি এত গুণ হয়েছি তুমি এত গুণ হবা, কিন্তু আমি এতটুকু বাড়ছি তুমি এতটুকু বাড়বে এরকম না, কিন্তু সেটা হচ্ছে সমান সম্পর্ক। সো সমান আর সমানুপাতিকের পার্থক্য বুঝতে হবে, সমান আর সমানুপাতিকের পার্থক্য বুঝতে হবে। সমানুপাতিক মানে হচ্ছে অনুপাতটা সমান। দেখো এখানে অনুপাত 2:1, এখানে অনুপাত 2:1, 2 গুণ হয়েছে 2 গুণ হয়েছে 2 গুণ হয়েছে। এখানে সবচেয়ে বড় ঝামেলা তোমরা যে জায়গায় করো, ভালো করে খেয়াল করো, সবচেয়ে বড় ঝামেলা তোমরা যে জায়গায় করো সেটা হচ্ছে ভাইয়া এটার মিনিং বুঝি না। দেখো আমি সুন্দর করে বলি, এখান থেকে বস্তুটাকে ছেড়ে দিলাম, একটা বস্তু, এখানে কয়টা বস্তুর? একটা। খেয়াল করো, তাহলে পরন্ত বস্তু যখন দ্বিতীয় সূত্র পড়তেছি তখন কিন্তু একটা বস্তুর জন্য করতেছি। একটা বস্তু, এটা হচ্ছে যেখান থেকে ছেড়ে দিলাম আমরা বলতে পারি আদি অবস্থান। এই আদি অবস্থানে বেগটা কিন্তু 0। এই আদি অবস্থান থেকে 2 সেকেন্ডে পর বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তাহলে এই আদি অবস্থান থেকে 4 সেকেন্ড পর বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। খেয়াল করে দেখো এই সময়টা কোত্থেকে? শুরু থেকে। এটা কোত্থেকে? শুরু থেকে 2 সেকেন্ড পর। এটা কোত্থেকে? শুরু থেকে 2 সেকেন্ড পর। কথা ক্লিয়ার কিনা? তাহলে এটা হচ্ছে শুরু থেকে 2 সেকেন্ড পর তার বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড।
শুরু থেকে 4 সেকেন্ড পর তার বেগ তাহলে 10 মিটার পার সেকেন্ড হবে, এটা আমি কনফার্ম। কেন? সমানুপাতিক সম্পর্ক। কেমন সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক। তাহলে আসো তোমাকে এখানে একটু ক্যালকুলেশন দেখাই। তাহলে আমরা এখানে বলতেছি বি ইজ প্রপোর্শনাল টু টি। এই কথাটার মানে হচ্ছে বি ইকুয়ালস টু কে ইন্টু টি। কে হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক। তাহলে আমরা এখান থেকে বলতে পারি বি ডিভাইড বাই টি ইকুয়ালস টু হচ্ছে কে সমান হচ্ছে ধ্রুবক। এর মানে এটা বলা হয়েছে যদি স্থির অবস্থান থেকে বিনা বাধায় কোনো বস্তু পড়ে তাহলে তার বেগ এবং সময়ের অনুপাত সবসময় ধ্রুবক থাকবে তার যে কোনো মুহূর্তে। তাহলে আমরা এই কথাটা থেকে কি বুঝলাম? এই কথাটা থেকে বুঝলাম যে কোনো মুহূর্তে বেগ ও সময়ের অনুপাত ধ্রুবক। বেগ ও সময়ের অনুপাত কেমন? ধ্রুবক। বেগ ও সময়ের অনুপাত কেমন? ধ্রুবক। সময় বলতে কি বুঝি? আদি অবস্থান থেকে বর্তমান অবস্থানে আসতে কত সময় লাগছে। বেগ বলতে কি বুঝি? ওই মুহূর্তে বেগটা কত। যেমন এই পয়েন্টে এই মুহূর্তে বেগ কত? 5 মিটার পার সেকেন্ড। এই বেগটা অর্জন করতে শুরু থেকে কত সেকেন্ড লাগছে? 2 সেকেন্ড। এখানে বেগ কত? 10 মিটার পার সেকেন্ড। এই মুহূর্তে এই জায়গায় আসতে শুরু থেকে কত সেকেন্ড লাগছে? 4 সেকেন্ড। সো ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দিস। আমাদের টাইমটা কাউন্টিং যেখান থেকে শুরু সেখান থেকে কাউন্ট করতে হবে। তুমি মাঝখান থেকে টাইম কাউন্ট করতে পারবা না। পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা সবাই সবচেয়ে এই ভুলটাই করি, মিনিংটা বুঝি না। এখানে সময় মানে হচ্ছে যেখান থেকে ছেড়ে দিলাম সেখান থেকেই সময় কাউন্ট করতে হবে। কথা ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা বলো। এই কথাটা ক্লিয়ার হয়েছে কিনা তোমাদের? তাহলে আমি এবার তোমাকে একটু অন্যভাবে বলবো। তার আগে একটি স্ক্রিনশট তুলে নিলে বেটার হয় তোমাদের জন্য। আমি এই চিত্রটার মধ্যে একটু ক্যালকুলেশন করব, মানে এই চিত্রটা মুছে দিব, এখন মুছে একটু মানগুলো চেঞ্জ করে দিব ওই কারণে। এবার আসো তোমাকে আমি থিমটা বুঝাই। এবার আসো ম্যাথ করার জন্য থিম বুঝাই। দারুণ জিনিস বুঝবা। এবার ম্যাথ করতে পারবা না মানে আজকে দেখবা যে অনেকে আজকে হয়তো এমন ম্যাথ পাবা যে ম্যাথ তুমি আরও 1 মাস আগে থেকে সলভ করতে পারতেছ না। কেন? এই কনসেপ্টে ক্লিয়ার না থাকার কারণে। তাহলে আমরা কি করতেছি দেখো, শুরু থেকে ভালো করে খেয়াল করো। শুরু থেকে সময় যখন t1 সেকেন্ড গেল, শুরু থেকে কিন্তু আদি অবস্থান থেকে t1 সেকেন্ড পরে বস্তুটার এই পয়েন্টে বেগ হলো v1। তাহলে v1 মানে কি? শুরু থেকে t1 সেকেন্ড পর তার বেগ হচ্ছে v1, আর শুরু থেকে t2 সেকেন্ড পর তার বেগটা হচ্ছে v2। তাহলে এখানে t1 মানে কি? শুরু থেকে t1 সময় পর বেগ হচ্ছে v1, শুরু থেকে t2 সেকেন্ড পর বেগ হচ্ছে v2, শুরু থেকে t সেকেন্ড পর বেগ হচ্ছে v, t সেকেন্ড পর বেগ হচ্ছে t। তাহলে এই কথাটার মানে কি? কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে বেগ এবং সময়ের অনুপাত ধ্রুবক। তাহলে আমাকে পরন্ত বস্তুর সূত্র কি বলে? যদি আমার বেগ এবং সময়ের অনুপাত ধ্রুবক হয় এর মানে b1টা কিন্তু t1 এর সাথে রিলেটেড। তাহলে b1 পরিমাণ বেগ অর্জন করার জন্য তার সময় লাগছে t1 সেকেন্ড। তাহলে এই b1 ডিভাইডেড বাই t1 এটা হচ্ছে ধ্রুবক। একইভাবে b2 পরিমাণ বেগ অর্জন করার জন্য তার সময় লাগছে শুরু থেকে t2 সেকেন্ড। তাহলে এই b2 আর t2 এর অনুপাত হচ্ছে ধ্রুবক। তাহলে আমরা এখানে সুন্দর করে বলে দিতে পারবো ভাই ধ্রুবকে ধ্রুবক আমাদের সমান, কারণ একই বস্তুর জন্য নির্দিষ্ট ধ্রুবক। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এটা সমান। ফ্রম ইকুয়েশন 1 and ইকুয়েশন 2 উই ক্যান সে দ্যাট দ্য ভ্যালু অফ কে বোথ আর ইকুয়াল। দেন আমরা বলতে পারি v1 ডিভাইডেড বাই t1 ইকুয়ালস টু v2 ডিভাইডেড বাই t2। দিস ইজ আওয়ার সূত্র। এটা হচ্ছে পরন্ত বস্তু দ্বিতীয় সূত্রের ফর্মুলা। তাহলে এই ফর্মুলার মিনিং কি? এই ফর্মুলার মিনিং হচ্ছে যখন শুরু থেকে, বারবার বলতেছে একটা কথা, শুরু থেকে সময়টা যখন t1 ওই মুহূর্তে বেগ হচ্ছে v1, শুরু থেকে সময় যখন t2 ওই মুহূর্তে বেগ হচ্ছে v2। অথবা অন্যভাবে বলতে পারি, কিভাবে বলতে পারি? v1 পরিমাণ বেগ অর্জন করতে একটা পরন্ত বস্তুর t1 সেকেন্ড লাগে, সেই পরন্ত বস্তুর v2 পরিমাণ বেগ অর্জন করতে t2 সময় লাগে। তাহলে v1 বাই t1 ইকুয়ালস টু v2 বাই t2। এটা হচ্ছে আমার সূত্র। একটু পর আমরা ম্যাথ করাবো, আগে তৃতীয় সূত্রটা পড়াই ফেলি। আগে বলে এতটুকু আমাদের 100% ক্লিয়ার কিনা বলো।
অনেকে হয়তো জানো না, অনেকে হয়তো জানো না। আমি একেবারে না, তুমি জানো না ধরে নিয়ে আমি করাচ্ছি, যাতে করে তোমার কোনো কনসেপ্ট মিস না যায়। বুসরা ইসলাম রিয়া, ফর্মুলা বুঝলাম বাট কীভাবে পসিবল রিয়েলে? একটা জিনিস তোমাকে একটা কথা বলি, একটা হিডেন কথা শুনে রাখো। আমরা যে ফিজিক্সে বিভিন্ন ম্যাথ করি না, প্রত্যেকটা ম্যাথের আনসারই ভুল। মানে আসলে ওই সকল ম্যাথে আমরা ধরে নিই যে এখানে কোনো বাধা নাই, বাধা নাই ধরে নিলে আসলে তো বাধা আছে রিয়েল লাইফে। সো তখন আমার দেখা যায়, যেমন তুমি এখান থেকে সূত্র পাইলা সমান সময় সমান দূরত্ব অতিক্রম করো, কিন্তু তারা বলে দিছে বিনা বাধায়, কিন্তু তুমি প্র্যাকটিক্যালি পাচ্ছ না। কেন পাচ্ছ না? কারণ তোমার এখানে বাধা আছে। এবং তুমি বলতে পারো ভাই তাহলে আমরা এটা কেমনি বিশ্বাস করব? হ্যাঁ, তোমার বিশ্বাস করার জন্য নিউটন একটা কাজ করে ফেলছে না। নিউটনের একটা বিখ্যাত পরীক্ষা আছে, নিউটনের একটা বিখ্যাত পরীক্ষা আছে, তার নাম হচ্ছে গিনি ও ফালক পরীক্ষা। ওই গিনি ও ফালক, গিনি মানে হচ্ছে কি? গিনি মানে হচ্ছে তোমার ওই যে একটা কয়েনের মতো, মনে করো ভারী, মনে করো রূপা বা স্বর্ণ এগুলো দিয়ে তৈরি, বুঝতে পারতেছে একটা কয়েন, এটা ভারী। আর এটা হচ্ছে পালক। এই গিনি এবং পালক দিয়ে উনি একটা পরীক্ষা করছে। এবং তুমি বলতে পারো ভাইয়া বায়ুশূন্য স্থান কোথায় পাইছে? বায়ুশূন্য স্থানের জন্য নিউটন কি করছে জানো? এর নামই তো নিউটন, সে নিউ নিউ জিনিস আবিষ্কার করে ফেলে, নামে বলে নিউ, তাহলে সে নিউ নিউ আবিষ্কার করবে না? হ্যাঁ, তাহলে আমাদের ওইখানে কোনো ব্যাকডেটেড নাই, নিউ নিউ জিনিস আবিষ্কার করছে। উনি কি করছে? একটা নল নিছে, এরকম এটা তোমাদের নাই, তাও আমি সংক্ষেপে বলতেছি, এরকম একটা নল নিছে। এই নলটা কেন বানাইছে জানো? মনে করো উনি যে নলটা বানাইছে, ওই নলটা হচ্ছে ওই নলের এই পাশটা হচ্ছে কি, মানে চার পাশ হচ্ছে আবদ্ধ, খালি এইদিকে একটা ছিদ্র আছে। এবার উনি কি করছে জানো? কি করছে জানো? হ্যাঁ, এই যে ছিদ্রের মধ্য দিয়ে একটা গিনি আর একটা পালক এখানে ফেলছে, পালক এখানে আছে, গিনি এখানে আছে, ফেলে দিলে তো নিচে পড়ে যাবে। এবার ডাকনা মাইরা দিছে। এখন ডাকনা যখন মাইরা দিছে, ভিতর থেকে বাইরে বাতাস চলে যাবে না? ওই জন্য উনি এখানে কিছু এমন কিছু একটা লাগাইছে যাতে করে একবারে সিল করে দিছে, মানে যাতে করে ভিতর থেকে বাইরে বাতাস না যাইতে না পারে। এবার উনি এখানে এমন একটা জিনিস ইউজ করছে, ভালভ ইউজ করছে, ওই ভালভের মাধ্যমে ভিতর থেকে সকল বাতাসকে টেনে বের করে ফেলছে। কারণ শুরুতে তো বাতাস ছিল, টেনে যখন বের করে ফেলছে, বর্তমানে ভিতরে কোনো বাতাস নাই, বাতাস বের হওয়ার ঢুকারও কোনো অপশান নাই, এখানে গিনিয়ার পালক আছে নিচে। এবার এই নলটাকে ধরে এভাবে উল্টে দিছে, বড় নল, কিন্তু উল্টাই দিলে সাধারণত গিনিটা আগে পড়ার কথা, কিন্তু উল্টানোর পর তারা দেখলো আসলেই আমার গিনি এবং পালক দুইটা একসাথে পড়ে। এটা হচ্ছে নিউটনের বিখ্যাত গিনি ও পালক পরীক্ষা, গ্যালিলিও সূত্রের প্রমাণ। হ্যাঁ, এটা হচ্ছে বাস্তবতা, চরম বাস্তবতা, কিন্তু যেটা বাস্তবে দেখা যায় না, সেই বাস্তবতা আনার জন্য আরও কিছু বাস্তব ডিভাইস লাগে। আসো তাহলে আমরা আমাদের দিকে যাই। তোমরা আর আরেকটা কথা হচ্ছে কি জানো, বিভিন্ন আমেরিকান ইউনিভার্সিটি বা আমাদের বড় বড় ক্যামব্রিজ ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি, এগুলোতে তোমার রিসার্চে যে ল্যাবগুলো আছে, এখানে অনেক বড় বড় বিশাল ল্যাব আছে। তুমি জাস্ট অনলাইনে সার্চ মারবা, যাদের মনে করো খুব বেশি ইন্টারেস্ট, ভাইয়া আসলে কি এটা সম্ভব? হ্যাঁ, সত্যি কথা, আমার খালি চোখে দেখা যায় না তো আমি বিশ্বাস করি না। এটা কি কেউ এক্সপেরিমেন্ট করে দেখাইছে? হ্যাঁ, ল্যাবও আছে, আমেরিকান ইউনিভার্সিটিগুলোতে ল্যাবও আছে। তুমি জাস্ট মারবা ফলিং বডি, ইংলিশে তো বলা হয়, তুমি তো ইংলিশে লিখতে হবে। ফলিং বডি মানে হচ্ছে পরন্ত বস্তু, ফলিং বডি রিয়েল এক্সপেরিমেন্ট, সার্চ মারবা, প্রচুর ভিডিও পাবা। সত্যি সত্যি দেখবো মানুষ এই কাজগুলো করতেছে, কোনো এডিট করা ভিডিও না, কোনো এডিট করা ভিডিও না, সত্যি সত্যি তোমাকে সেখানে দেখাবে। তুমি ইউটিউবে সার্চ মারলে প্রচুর পাবা, খুব মজা লাগবে, খুব মজা লাগবে। যেহেতু তোমরা এখন অনলাইনে ক্লাস করো না, 5 মিনিটের একটা ভিডিও দেখো, খুব মজা পাবা, খুব মজা পাবা। আমাদের হাতে টাইম কম, না হয় আমি তোমাদেরকে ভিডিও দেখাইতাম, বাট তোমরা নিজে একটু দেখে নিও। এই ক্যাপশনটা দিলে তুমি ইউটিউবে সার্চ মারলে প্রচুর ভিডিও পাবা। এতটুকু ক্লিয়ার কি না? ওকে, ওকে, তাহলে আমরা আর ভিতরে যাচ্ছি না, হিস্টোরিতে যাচ্ছি না, যে আমাদের ফিশার শহরে কি করা হয়েছে না করা হয়েছে সেগুলা আমাদের তো মনে করে এখন একটু সংক্ষেপে পড়াইতে হচ্ছে, ওই কারণে আমরা হিস্টোরিতে যাচ্ছি না। হিস্টোরিতে গেলে অনেক কিছু বলার আছে, হ্যাঁ, অনেক কিছু জানা আছে, মানে তোমার ডিটেলস পড়তে গেলে সায়েন্স অনেক বেশি মজা, তুমি অনেক গল্প পাবা, এগুলোর পিছনে প্রচুর গল্প আছে, এই গল্পগুলো শুনতে বেশি মজা আসলে। আর বিজ্ঞানী যত বিজ্ঞানী ছিল এটা ছিল একটু পাগল টাইপসের, কারণ পাগল টাইপসের না হইলে দেখা যায় আমাদের ম্যাক্সিমাম বিজ্ঞানী যে এক্সপেরিমেন্টগুলো করে পাগলাটে টাইপসের,
কিন্তু এরা বিশাল বিশাল আবিষ্কার করে ফেলছে, বাট মানুষ তাদেরকে পাগল বলতো। বাট পাগল বললেও আমাদের তাদের মৃত্যুর পর তাদেরকে বিজ্ঞানী বলে। ওকে, আসো এবার আমরা থার্ড রুল পড়ি। পরন্ত বস্তুর তৃতীয় সূত্র। পরন্ত বস্তুর তৃতীয় সূত্র। পরন্ত বস্তুর তৃতীয় সূত্র কি বলে দেখো। পরন্ত বস্তুর তৃতীয় সূত্র আমাদেরকে বলে আবার সেম কথা, দুইটা কথা, স্থির অবস্থান 2 নাম্বার হচ্ছে বিনা বাধা। স্থির অবস্থান থেকে বিনা বাধায়, এর মানে বাধাহীনভাবে বিনা বাধায়, এই দুইটা শর্ত। এবং এটাও সিঙ্গেল বডির জন্য প্রযোজ্য, মানে একটা বস্তুর জন্য, একটা বস্তু। এবার ভালো করে খেয়াল করে দেখো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, এখানে আবার তোমাদের অনেকে ঝামেলা হয়ে যাবে। এখানে বলা হয় H is proportional to T স্কোয়ার। এর মানে কোন একটা পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব, H মানে হচ্ছে নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব, সেই দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। আগের বার দেখছিলাম B is proportional to T। তাইলে সময় যদি দ্বিগুণ হয় বেগও কিন্তু আমার দ্বিগুণ হবে। এবার এটা কিন্তু বর্গের সমানুপাতিক। এর মানে কি, সময় যদি আমার দ্বিগুণ হয় বেগ হবে 4 গুণ, কারণ বর্গের সমানুপাতিক। সময় যদি আমাদের 3 গুণ হয় বেগ হবে আমাদের 3 গুণ। আর এখানে সময় যদি আমাদের 3 গুণ হয় বেগ হবে 9 গুণ। আগে বলে এই কথাটা বুঝছি কিনা, বেগ হবে 9 গুণ, আগে বলে এই কথাটা বুঝছি কিনা। সমানুপাতিক মানে হচ্ছে এটা যে হারে এটাও সেম হারে। এক্ষেত্রে কার সমানুপাতিক? বর্গের সমানুপাতিক। তাহলে আমাদের এক্ষেত্রে এটাকে দ্বিগুণ করলে দেখো না, সময়টা টি, তাকে যদি দ্বিগুণ করি 2t, ওই কারণে দ্বিগুণ। এখানে তো হোল স্কোয়ার আছে, তাহলে সময়টাকে দ্বিগুণ করে হোল স্কোয়ার করলে এটা হয়ে যায় 4t স্কোয়ার, ওই কারণে 4 গুণ। 3 স্কোয়ারকে বলা যায় 9, ওই কারণে 9 গুণ। বলো আমরা এটা বুঝছি কিনা। মোহাম্মদ আব্দুল ওহাব, তার মানে বিজ্ঞানী হতে হলে আগে পাগল হতে হবে না, কিন্তু আসলে ম্যাক্সিমাম বিজ্ঞানীদের ভালো ভালো আবিষ্কারের পিছনে একটু পাগলামি জড়িত। এই পাগলামিগুলোই তাদেরকে আবিষ্কারের, মানে তাদের ছিল আবিষ্কারের যথেষ্ট নেশাটা এমন ছিল, চারপাশে মানুষ কি বলতেছে না বলতেছে কিছু তারা মাথায় রাখে না। ওই কারণে মানুষ বলতো এই তো আমাদের রিয়েল লাইফ থেকে বাইরে রেখে দিয়েছে তাদেরকে আজীবন। কিন্তু তাদের আবিষ্কারগুলো অসাম। আচ্ছা, মুনিরা বেগম একটা কোয়েশ্চেন করছো, আমাদের ক্লাসের লাস্টের দিকে কোয়েশ্চেনটা একটু করো। হ্যাঁ, এখন আমরা আগে আমাদের রিয়েল জেনারেল কনসেপ্টগুলো একটু শেষ করে ফেলি। তো আসো ভাইয়া, আমাদের এটা যেহেতু ক্লিয়ার, এবার আসো আমি এখান থেকে এই জিনিসগুলো মুছে ফেলি। হ্যাঁ, মুছে ফেলি, কারণ আমাকে আবার আগের মতো আগের জিনিসটা যদি বুঝে থাকো, এবারে জিনিসটা বুঝতে খুব একটা কষ্ট হবে না। আসো হুবহু আগের মতো ভাই, আমাদের এখান থেকে আবার আগের মতো, এখান থেকে আদিবেগ 0 এবং এখানে কোনো বাধা নাই। এখান থেকে কোন একটা বস্তু এখানে আসলো, এই যে কোন একটা বস্তু এখানে আসলো, এখানে আসতে তার সময় লাগছে হচ্ছে t1 সেকেন্ড। এই t1 সেকেন্ডে সে যে দূরত্ব অতিক্রম করলো, দূরত্ব কতটুকু? এখান থেকে এতটুকু। এই দূরত্বটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে h1। তাহলে h1 পরিমাণ দূরত্ব অতিক্রম করতে সময় লাগে t1। কোন একটা পরন্ত বস্তুর h1 পরিমাণ দূরত্ব অতিক্রম করতে সময় লাগে t1। তবে কথা আছে, এই h মানে কি? অতিক্রান্ত দূরত্ব। কোত্থেকে অতিক্রান্ত দূরত্ব? দেখো, ভূমি আমার এখানে, একটা বস্তুকে এখান থেকে ছেড়ে দিলা, তুমি কখনো ভূমি থেকে চিন্তা করবা না। আমরা সাধারণত উচ্চতা বলতে আমরা ভূমি থেকে চিন্তা করি, বাট পরন্ত বস্তুর ক্ষেত্রে খেয়াল করো, এটা আমরা অনেকেই খেয়াল করি না। h মানে হচ্ছে কোত্থেকে ছেড়ে দিলাম, সেখান থেকে, কারণ তোমাকে বলছে অতিক্রান্ত দূরত্ব, সে এখান থেকে এখানে আসে, দ্যাট মিনস এই দূরত্ব সে অতিক্রম করছে। অতিক্রান্ত দূরত্ব কথাটা মানে কি? যেই দূরত্ব অতিক্রম করে। আমি মনে করি এখান থেকে ব্যাঙের মতো লাফ দিয়ে এখানে আসলাম, তাহলে দেখো এই দূরত্ব আমি অতিক্রম করছি, এটাকে বলা হয় অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমাদের তুমি নিচ থেকে কাউন্ট করতে পারবা না, কেন? এই দূরত্ব সে অতিক্রম করে নাই। সো
যেখান থেকে হিসাব করছি সেখান থেকে আসতে হবে। এটা হচ্ছে, এটার নাম কি? এটার নামই হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। এটার নাম হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব, এই দূরত্ব অতিক্রম করতে সময় লাগে t1। একইভাবে আবার মূল বিন্দু থেকে, মানে যেখান থেকে ছেড়ে দিলাম সেখান থেকে এখানে আসতে মনে করে এখানে আসতে, এই অতিক্রান্ত দূরত্ব মনে করে এখানে আসতে তার সময়টা লাগে হচ্ছে t2। এবং এই t2 সময় সে যে দূরত্ব অতিক্রম করে তাকে নাম দিলাম হচ্ছে h2। t2 কোত্থেকে? ওই আবার আগের মতো বারবার বলছি, সময় মানে হচ্ছে যেখান থেকে স্টার্টিং পয়েন্ট থেকে t1 সেকেন্ড সময়ে সে h1 দূরত্ব অতিক্রম করছে, স্টার্টিং পয়েন্ট থেকে t2 সময়ে সে h2 পরিমাণ দূরত্ব অতিক্রম করছে। এবং বিজ্ঞানীরা এটা বলেই দিছে h ইকুয়াল হচ্ছে kt স্কোয়ার। এখান থেকে বলতে পারি h ডিভাইডেড বাই t স্কোয়ার ইকুয়াল টু ধ্রুবক। এর মানে যে দূরত্ব অতিক্রম করলো, দূরত্ব এবং যে সময়ে ওই দূরত্ব অতিক্রম করলো, এই দূরত্ব এবং সময়ের বর্গের অনুপাতটা হচ্ছে ধ্রুবক। তাহলে এখান থেকে দেখো h1 দূরত্ব অতিক্রম করতে সময় লাগছে t1, তাহলে আমরা বলতে পারি h1 ডিভাইড বাই t1 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে ধ্রুবক। একইভাবে আমরা এখান থেকে বলতে পারি h2 পরিমাণ দূরত্ব অতিক্রম করতে সময় লাগছে t2, এর মানে h2 ডিভাইডেড বাই t2 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে আবার সিমিলারলি ধ্রুবকে দুইটা ধ্রুবকে সেম। তাহলে আমরা এখান থেকে বলতে পারি আমাদের ফর্মুলা হচ্ছে h1 ডিভাইডেড বাই t1 স্কয়ার ইকুয়াল টু h2 ডিভাইডেড বাই t2 স্কয়ার। দিস ইজ আওয়ার ফর্মুলা। তাহলে আমাদের এটাই হচ্ছে আমাদের আজকের ফর্মুলা, 3 নম্বর সূত্রের জন্য ফর্মুলা। মাথায় রাখা জরুরি, মনে রাখা জরুরি, এখানে h মানে হচ্ছে যেখান থেকে ছেড়ে দিলাম সেখান থেকে এত দূরত্ব অতিক্রম করতে আমাদের অতিক্রান্ত দূরত্ব, আর সেই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগে সেটা হচ্ছে t1। একইভাবে যেখান থেকে ছেড়ে দিলাম সেখান থেকে h2 পরিমাণ দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগে তার মান হচ্ছে t2। মাথায় থাকবে কিনা বলো আমাদের ক্লিয়ার কিনা? যাক, আলহামদুলিল্লাহ আমাদের সবাই আমাদের আগে বলতেছে। এই বুঝছি কিনা বলো। ওকে, যাক আমরা একটা জিনিস বুঝতে পারলাম, তাই না? আসো এবার তোমাদেরকে ম্যাথ করার জন্য আমরা ফর্মুলাগুলো একসাথে করে দিই। হ্যাঁ, এখান থেকে আরো একটা ফর্মুলা বের করে নিয়ে আসবো। দেখুন আমরা কিভাবে ফর্মুলা বের করি, খুবই মজাদার জিনিস ভাইয়া। দেখো একটু আমরা দেখি। হ্যাঁ, একটু আমরা দেখি কি দেখবো। দেখো কোন একটা পরন্ত বস্তু, একটা বস্তুকে আমি এখান থেকে ছেড়ে দিলাম। এই বস্তুটা ভালো করে খেয়াল করো, প্রথমে এখানে আসলো। ওকে, আমার একই বস্তুটা আমি দুইটা পজিশন দেখাচ্ছি তোমাদের সুবিধার্থে। এই বস্তুটা এখান থেকে এখানে আসলো, তাহলে আমরা ধরে নিলাম ভাইয়া এই বস্তুটা এখান থেকে এখানে যে ওই অতিক্রান্ত দূরত্ব, এটা হচ্ছে আমার h1, আর এখান থেকে এখানে যে আমাদের অতিক্রান্ত দূরত্ব এটা হচ্ছে h2। এই দূরত্ব অতিক্রম করতে তার যে সময়টা লাগছে সময়টা হচ্ছে t1, এই দূরত্ব অতিক্রম করতে যে সময়টা লাগছে সেই সময়টা হচ্ছে t2। যেখানে সে h1 দূরত্ব অতিক্রম করার পর যে পয়েন্টে আসলো ওই পয়েন্টে তার ব্যাগটা হচ্ছে b1, h2 দূরত্ব অতিক্রম করার পর এই পয়েন্টে আসলো, এই পয়েন্টে তার ব্যাগটা হচ্ছে v2। তাহলে একই বস্তুর মধ্যে আমরা পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করতে পারি, তৃতীয় সূত্র অ্যাপ্লাই করতে পারি, সিম্পল হিসাব নিকাশ। তাহলে আমরা বলতে পারি t1 সময় পর তার ব্যাগ হচ্ছে b1, অতিক্রান্ত দূরত্ব h1, t2 সময় পর তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে h2, ওই পয়েন্টে ব্যাগ হচ্ছে v2। এখন আমরা একটা কথা বলতে পারি না? কি কথা ভাইয়া? আসো, কথাটা হচ্ছে ভাইয়া v1 ডিভাইডেড বাই t1 ইকুয়ালস টু হচ্ছে v2 ডিভাইডেড বাই t2। এখান থেকে আমরা একটা কথা বলতে পারি যে ভাইয়া আমরা এই সূত্রটা তখনই ইউজ করতে পারবো, কখন ইউজ করতে পারবো? যদি আমার ব্যাগ ও সময়ের সাথে সম্পর্ক লাগে। ব্যাগ ও সময়ের সম্পর্ক মানে তোমাকে যদি ব্যাগ এবং সময় রিলেটেড কোনো ইনফরমেশন দেওয়া থাকে তখন আমাদের এখানে চারটা, দুইটা ব্যাগ দুইটা সময় টোটাল চারটা। এই চারটার মধ্যে যে কোনো তিনটা জানা থাকবে, একটা অজানা থাকবে। যেটা অজানা সেটা এখানে বসাইলে বের হয়ে যাবে। এবার আসো ভাইয়া আরেকটা সূত্র হচ্ছে h1 ডিভাইডেড বাই
T1 ইকুয়ালস টু হচ্ছে H2 ডিভাইডেড বাই T2 স্কোয়ার। ভাই আমাদের এই যে সূত্রটা, এই সূত্রটা কার? এই সূত্রটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব ও সময়ের সম্পর্ক। অতিক্রান্ত দূরত্ব ও সময়ের সম্পর্ক, সময়ের সম্পর্ক। এর মানে আমরা একটা কথা বলতে পারি, অতিক্রান্ত দূরত্ব দুইটা, সময় দুইটা, এই চারটার মধ্যে যে কোনো তিনটা জানলে আরেকটা বের করতে পারি। এখন তোমার মনে একটা জিনিস জাগতেছে না, ভাইয়া ব্যাগ জানলে সময় বের করতে পারি, সময় জানলে ব্যাগ বের করতে পারি। ভাইয়া অতিক্রান্ত দূরত্ব জানলে সময় বের করতে জানি, সময় জানলে অতিক্রান্ত দূরত্ব বের করতে জানি। ভাই যদি আমার কোয়েশ্চেনে ব্যাগের সাথে সময় দিল না, এইচের সাথে সময় দিল না, কোয়েশ্চেনে দেওয়া আছে ব্যাগ আর অতিক্রান্ত দূরত্ব, এর মানে বি ও এইচ এর সম্পর্ক কোত্থেকে পাবো? খেয়াল করো, প্রশ্নের মধ্যে তোমাকে ব্যাগের সাথে সময় দিলে এই সূত্র, অতিক্রান্ত দূরত্বের সাথে সময় দিলে এই সূত্র। এখন ব্যাগের সাথে সময় দিল না, অতিক্রান্ত দূরত্বের সাথে সময় দিল না, ব্যাগের সাথে অতিক্রান্ত দূরত্ব দিল, মানে ব্যাগ দেওয়া আছে অতিক্রান্ত দূরত্ব বের করো, অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে ব্যাগ বের করো। তখন আমি কোন জায়গায় যাব? টেনশন নাই, সাথে আছে এই মোবাইল একটা নতুন সূত্র জেনে যাই, সেটা আমি এখন দেখাই। সেটা কি দেখো এখন, তাহলে তুমি খুব সিম্পল একটা জিনিস, কি জিনিস দেখি ভাইয়া, আমরা খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। এখান থেকে দেখো, প্রথম সূত্র থেকে আমরা বলতে পারি ভাইয়া V1 ডিভাইডেড বাই T1 ইকুয়ালস টু V2 ডিভাইডেড বাই T2। নিশ্চয়ই এখান থেকে বলা যায় V1 ডিভাইডেড বাই V2 ইকুয়ালস টু আমাদের T1 বাই T2। বলা যায় না? বলা যায় না? এই যায় কি না, যায় কি না, যায় কি না, যায় কি না বলো? যায় কি না বলো? যে আমরা ব্যাগের নিচে ব্যাগ আনলাম, সময়ের নিচে সময় আনলাম, সরি এই যায় না, কেন যায় না? এখানে T2 হবে। ওকে, আচ্ছা ভালো কথা। ভাই আমরা H1 ডিভাইডেড বাই T1 স্কোয়ার ইকুয়ালস টু H2 ডিভাইডেড বাই T2 স্কোয়ার পড়ছি, তাহলে আমরা এখান থেকে নিশ্চয়ই বলতে পারি H1 ডিভাইডেড বাই H2 ইকুয়ালস টু T1 স্কোয়ার ডিভাইডেড বাই T2 স্কোয়ার। বলা যায় কি না? যায়। ওকে, যদি যায় তো আমি এটাকে সুন্দর করে এভাবে লিখি না, স্কোয়ার দুইটাকে একসাথে করি, এভাবে লিখি। এভাবে লিখলে কি হবে? সুন্দর একটা জিনিস হবে। ভাইয়া এখানে দেখেন না, T1 বাই T2 যে কথা, B1 বাই B2 সেম কথা না? তাহলে T1 বাই T2 এর জায়গায় B1 বাই B2 বসাই দিই, তাহলে H1 বাই H2 ইকুয়ালস টু B1 ডিভাইডেড বাই B2 হোল স্কোয়ার। তাহলে আমরা এই লাইন থেকে এটা বলতে পারি না, B1 ডিভাইড বাই B2 ইকুয়ালস টু রুট ওভার H1 ডিভাইডেড বাই H2। এটাই হচ্ছে আমার সূত্র। হয়ে গেছে না? তুমি এভাবেও রাখতে পারো, এভাবে রাখতে পারো, সাধারণত আমরা এভাবে রাখি। তাহলে এখন টেনশন নাই, নতুন একটা জিনিস পাই, সেটা হচ্ছে কি আমাদের ব্যাগ ও অতিক্রান্ত দূরত্বের সম্পর্ক। এটা হচ্ছে কার সম্পর্ক? ব্যাগ ও অতিক্রান্ত দূরত্ব, ব্যাগ ও অতিক্রান্ত দূরত্বের সম্পর্ক, ব্যাগ ও অতিক্রান্ত দূরত্বের সম্পর্ক। বুঝছি কিনা বলো? যদি বুঝে থাকো, এখন এই তিনটা দিয়ে আমি ম্যাথ করাবো। তুমি তোমার পরীক্ষার জন্য তিনটাই মুখস্থ রাখবে এমসিকিউর জন্য, কারণ এগুলোতে এই তিনটা ফর্মুলা থেকে এমসিকিউ বেশি হয়। বাইরে বুঝছি কি না? কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবো। হ্যাঁ, কনফিউশন থাকলে কমেন্ট করে জানাবো। এবার আসো, আমি তোমাকে ম্যাথ করাই। প্রথমে একটা করাবো, এটা আসছে হচ্ছে তোমাদের সিলেট বোর্ড 2016 সালে এমসিকিউতে আসছিল, সেই কোয়েশ্চেনটা আমি প্রথমে করাচ্ছি। ঠিক আছে, আমরা সিলেট বোর্ডের কোয়েশ্চেনটা করাই। দেখো তো ভাইয়েরা, এই যে দেখি, এই কোয়েশ্চেনটা হচ্ছে সিলেট বোর্ড 2016, সিলেট বোর্ড 2016 সালে আসছিল এটা। হ্যাঁ, কোয়েশ্চেনটা কি দেখো তো, আমরা আসি কোয়েশ্চেনটা কি একটু দেখি। কোয়েশ্চেনটা আমি দেখে লিখতেছি, কোয়েশ্চেনটা আর মুখস্থ নাই। মুক্তভাবে পরন্ত বস্তু বলা হলো, মুক্তভাবে পরন্ত বস্তু
6 সেকেন্ডে 72 মিটার। দেখি আমার আগে কী কী করতে পারো। 6 সেকেন্ডে আনসার বের করবা কুইকলি। 6 সেকেন্ডে 72 মিটার দূরত্ব অতিক্রম করলে 3 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? 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 অপশন 1 ক 36 মিটার, খ 24 মিটার, গ 18 মিটার, ঘ 8 মিটার। ওকে, তাহলে আমরা একটু খেয়াল করে দেখি কোয়েশ্চেনটা কি। ভাইয়া প্রথম কথা তোমাকে বলছি মুক্তভাবে মানে কোনো বাধা নাই, পরন্ত বস্তু 6 সেকেন্ডে 72 মিটার অতিক্রম করে। তাহলে কার সূত্র? সময় আর উচ্চতা, সময় আর অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমি এটাকে নাম দিলাম T1 = 6 সেকেন্ড, H1 = 72 মিটার। দেন তোমাকে বললো 3 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? 3 সেকেন্ডে। তাহলে আমাদের T2 হচ্ছে 3 সেকেন্ড অ্যান্ড তোমাকে বললো H2 হোয়াট? তাহলে একটু খেয়াল করে দেখি আমার ফর্মুলা কী ছিল। ভাইয়া আমার T1 H1 T2 H2 চারটার মধ্যে 3টা জানা একটা অজানা। আমি বারবার বলছিলাম চারটার মধ্যে 3টা জানা একটা অজানা হলে বের করতে পারবো। তাহলে আমাদের সলিউশন করি। আমরা জানি H1 ডিভাইডেড বাই T1 স্কোয়ার = H2 ডিভাইডেড বাই T2 স্কোয়ার। কার মান বের করতে হবে? H2 এর মান। তাহলে আমরা H2 এর মান কি বলতে পারবো? সিম্পলি বলা যায় T2 স্কোয়ার ডিভাইড বাই T1 স্কোয়ার ইন্টু H1। তো T2 এর মান কত? বাই T2 এর মান হচ্ছে 3। তাহলে 3 স্কোয়ার মানে হচ্ছে 9, T2 স্কোয়ার মানে হচ্ছে কত আমাদের, সরি হ্যাঁ, আর T1 স্কোয়ার মানে কত? 6 স্কোয়ার মানে হচ্ছে 36 ইন্টু H1 এর মান হচ্ছে 72। কাটাকাটি করলে 36 দুগুণে 72, 9 দুগুণ 18 মিটার অ্যান্ড এটাই আমার আনসার। কয়জনের হয়েছে দেখি? 18 মিটারটা আমার আনসার। কে পারছে হাত তুলি? কে পারছে হাত তুলি? বুঝছি কি না দেখো, আমাদের ওই কনসেপ্টটা ক্লিয়ার থাকলে হয়ে গেল। যাক আলহামদুলিল্লাহ অনেকেই পারছে, 2-1 জন একটু ভুল করছে, ভুলগুলো শুদ্ধ এলে হইলো। তোমাদের হয়তো ক্যালকুলেশনে কোথাও না কোথাও ভুল ছিল। হাফিজুর রহমান পারভেজ ফার্স্ট রাইট আনসার। হ্যাঁ তুমি প্রথমে রাইট আনসার দিছিলা। যাক আলহামদুলিল্লাহ আমরা পারছি। এবার আসি আমরা পরে, হ্যাঁ আরেকটা ম্যাথ করি। এবার ম্যাথটা হচ্ছে বরিশাল বোর্ড 2017 সালে আসছিল। এবার যে ম্যাথটা করবো এটা হচ্ছে বরিশাল বোর্ড 2017 সালে আসছিল। তাহলে আসি আমরা ওই কোয়েশ্চেনটা লিখি। এবার হচ্ছে তোমার বরিশাল বোর্ড 2017 সালে এই এমসিকিউটা আসছিল। স্থির অবস্থান থেকে বিনা বাধায় বস্তুকে ছেড়ে দিলে, স্থির অবস্থান থেকে বিনা বাধায়, স্থির অবস্থান থেকে বিনা বাধায় কোনো বস্তুকে ছেড়ে দিলে, কোনো বস্তুকে ছেড়ে দিলে 4 গুণ দূরত্বে ব্যাগের কত গুণ বৃদ্ধি পাবে?
4 গুণ দূরত্বে ব্যাগের কত গুণ বৃদ্ধি পাবে? ব্যাগের কত গুণ বৃদ্ধি পাবে? দেখি আমার আগে কয়জনে করতে পারে। ক নাম্বারে দেওয়া আছে 1/4, খ নাম্বারে দেওয়া আছে 1/2, গ নাম্বারে দেওয়া আছে 1:4। দেখি কয়জনে আমাদের কারেক্ট সলিউশন দিতে পারে, আমরা একটু দেখি। তোমাদের সলিউশন পাওয়ার পরে এই ম্যাথটা আমি করে দিব। আগে তোমাদের সলিউশনটা দেখি, কারণ আমি জানি অনেকে এই ম্যাথে ভুল করতে পারে। বাহ বাহ বাহ, অনেকেই করে ফেলছে আমার আগে, ভালো। তাহলে প্রথম কথা, স্থির অবস্থান থেকে বিনা বাধায় মানে পরন্ত বস্তু, কিন্তু এখানে পরন্ত বস্তু বলে নাই, কিন্তু স্থির অবস্থান থেকে বিনা বাধায় দেখে আমি বুঝে গেছি পরন্ত বস্তু। কোনো বস্তুকে ছেড়ে দিলে 4 গুণ দূরত্বে ব্যাগের কত গুণ বৃদ্ধি পাবে। তাহলে 4 গুণ দূরত্বে মানে দূরত্বটা 4 গুণ করছি। তাহলে প্রাথমিক দূরত্ব h1 = যদি h ধরি, শেষ দূরত্ব h2 = হচ্ছে 4h। 4 গুণ দূরত্বে ব্যাগকে কত গুণ বৃদ্ধি পাবে? তাহলে প্রাথমিক অবস্থায় ব্যাগ v1 = যদি v ধরি, তাহলে আমাদের v2 = হোয়াট আমরা বের করব। আগে এটা বের করি। এবার আসো, তাহলে আমরা এখান থেকে খুব সিম্পলি বলতে পারবো কি ভাইয়া, আমাদের একটু আগেই তো আমরা তোমাদেরকে শিখাইছিলাম, কি শিখাইছিলাম ভাইয়া? আমাদের v1/v2 = √h1/h2। তাহলে আমরা এখান থেকে খুব সিম্পলভাবে বলতে পারি ভাইয়া কি, আমাদের v1 এর মান হচ্ছে v, v2টা আমরা বসাবো, h1 এর মানটা হচ্ছে h, আর h2 এর মানটা হচ্ছে 4h, আমাদের √। তাহলে এখান থেকে দেখা যাবে ভাইয়া h ক্যান্সেল আউট, দেন আমরা বলতে পারবো √1/4 মানে হচ্ছে এক কথায় 1/2। তাহলে আমরা এখান থেকে যদি বজ্র গুণন করি, তাহলে বলতে পারবো v2 = 2। এই যে v2 = 2 হচ্ছে, দূরত্ব যদি 4 গুণ হয়, ব্যাগ আমার 2 গুণ হবে, আমাদের 2v। এই ভিটা হচ্ছে প্রাথমিক ব্যাগ হচ্ছে v, শেষ ব্যাগ হচ্ছে 2v। এর মানে দূরত্ব যদি 4 গুণ হয়, ব্যাগ কিন্তু 2 গুণ হবে। কিন্তু তোমাকে কোশ্চেন করা হলো ব্যাগের কত গুণ বৃদ্ধি পাবে, কত গুণ হবে বলে নাই। যদি বলতো ব্যাগে কত গুণ হবে, আনসার 2 গুণ। কিন্তু তোমাকে বলছে ব্যাগে কত গুণ বৃদ্ধি পাবে, তাহলে আমরা বের করব ব্যাগের বৃদ্ধি ∆b = শেষ মাইনাস আদি। শেষ ছিল কত? 2v, আদি ছিল v, এর মানে v। এর মানে ব্যাগের কোনো পরিবর্তন হবে, মানে ব্যাগের বৃদ্ধি হবে কয় গুণ? 1 × v, মানে 1 গুণ। তাহলে আমার আনসার কত? 1। যাক, আমাদের সবাই পারছে। অনেকে বৃদ্ধিটা খেয়াল করে না, আমি ভাবছি তোমরা ভুল করবা, কিন্তু দেখি তোমরা সবাই খেয়াল করছো। যাক, মাশাআল্লাহ। ওকে, হয়ে গেলে তো। তাহলে আমাদের পরন্ত বস্তুর কনসেপ্ট শেষ। এবার আসো খাড়াভাবে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা বলি। তো আমরা তো জাস্ট আমি একটু সংক্ষেপে বলবো, হ্যাঁ আমি একটু সংক্ষেপে বলবো তোমাদের ব্যাপারগুলো। দেখো, আচ্ছা আমাকে একটা কোয়েশ্চেন আনসার দাও তো দেখি। কোয়েশ্চেন আনসার দিবা। কোয়েশ্চেনটা শোনো। কোনো একটা বস্তুর আমরা জানি ত্বরণ মানে হচ্ছে সময়ের সাথে সাথে ব্যাগের পরিবর্তন। এখন প্রশ্ন হলো, কোনো একটা বস্তুর ব্যাগ 0 কিন্তু ত্বরণ আছে, এটা সম্ভব কিনা এবং কখন সম্ভব? কোনো বস্তুর ব্যাগ 0 কিন্তু ত্বরণ আছে, সম্ভব কি? এই কোয়েশ্চেন আনসার দিবা। এই কোয়েশ্চেন আনসার দিবা। এই কোয়েশ্চেনের আনসার দিবা সবাই।
আচ্ছা, তো আমি বলে দিই তোমাদেরকে ভাইয়া, উত্তর হচ্ছে সম্ভব, এবং কখন সম্ভব সেটাও তোমরা জানো, কিন্তু তুমি এই মুহূর্তে মনে করতে পারতেছো না। একটু পরে আমি বলার পর ঠিকই মনে পড়বে, তখন হয় তোমার মনে পড়বে আমি ইহা জানতাম, অথবা আমি এটা জানতাম কিন্তু এভাবে জীবনে চিন্তা করি নাই। তো আসো আমরা সেটার জন্য কিছুক্ষণ ওয়েট করি। আগে আমি দুইটা কথা তোমাদেরকে বলে দিই, সেই দুইটা কথা হচ্ছে এরকম, দেখো। তো আমি জাস্ট তোমাদেরকে গতির যে আমাদের কোনো একটা বস্তু, যখন আমরা এর আগে যে আমাদের গতির সূত্রগুলো পড়াইছিলাম, সেটা কিন্তু আমাদের কোনো একটা বস্তু যদি আমাদের গ্রাউন্ডে চলতো, এখন কোনো একটা বস্তু যদি মুক্তভাবে গমন করে, সেই বস্তুটা দুইভাবে গমন করতে পারে। কিভাবে? উপর থেকে কোনো একটা বস্তুকে ছেড়ে দিলাম, অথবা উপর থেকে নিচের দিকে থ্রো করলাম, অথবা নিচ থেকে কোনো একটা বস্তুকে উপর দিকে থ্রো করলাম। এই যে ঘটনাগুলা, তাহলে আমার মুক্তভাবে, কিন্তু মুক্তভাবে কারোর সাথে বাধা নাই। যেমন লিফট কিন্তু উপরে দড়ি দিয়ে বাধা, এটা মুক্ত না। লিফটের দড়ি কেটে দিলে তখন সেটা মুক্ত। এক কথায় মুক্তভাবে যখন কোনো একটা বস্তু মুক্তভাবে গমন করলে আমরা জানি তার ত্বরণটা, অভিকর্ষজ ত্বরণ জি এর সমান, যার মান হচ্ছে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা যখনই কোনো একটা বস্তু মুক্তভাবে গমন করে শূন্য স্থানে, তখন আমরা বলতে পারি তার উপর অভিকর্ষজ ত্বরণ জি কাজ করে। এবার একটু খেয়াল করি, কোনো একটা বস্তু যদি আমার এরকম হয়, উপর থেকে সে নিচের দিকে গমন করে, তাই আমাদের কোনো একটা বস্তু মনে করো সে আমাদের উপর থেকে নিচের দিকে গমন করে, ভালো করে খেয়াল করো, নিচের দিকে। তাহলে কোনো একটা বস্তু যদি উপর থেকে নিচের দিকে গমন করে, তাহলে তার ত্বরণ এই ইকুয়াল টু আমরা বলতে পারি জি, এবং সে উপর থেকে কতটুকু নিচে নামতেছে সেটা হচ্ছে এইচ এর মান। আমরা যে এখানে বলি সরণ এস, আমাদের এই ক্ষেত্রে বলা হয় সরণ হচ্ছে এইচ, তবে এটা হচ্ছে অতিক্রান্ত সরণ, যে কতটুকু অতিক্রম করলো। ওকে, এবার আসো, তবে আমাদের হায়ার লেভেলে গেলে আরও কিছু কনফিউশন আছে এখানে, যেগুলো তোমরা ইন্টারমিডিয়েট লেভেলে কাভার হবে। তবে আপাতত আমরা সেখানে যাচ্ছি না, আমি চাইলে করাইতে পারি কিন্তু করাবো না। আমরা দুইটা ফরম্যাট দেখাবো শুধুমাত্র, নিচে দিয়ে গেলে কি, উপর দিয়ে গেলে কি হয়। তো সিম্পল কথা হচ্ছে ভাই, কোনো একটা বস্তু যদি উপর থেকে নিচের দিকে মুক্তভাবে খাড়াভাবে গমন করে, তুমি এসকে এইচ দ্বারা শিফট করবা, একে জি দ্বারা শিফট করবা, শেষ। তাহলে আমার ফর্মুলাগুলো কেমন হচ্ছে, সেটাই আমরা দেখব। উপর থেকে নিচে দিয়ে গেলে আমাদের ফর্মুলা হবে বি সমান ইউ প্লাস জিটি, আমাদের ফর্মুলা হবে বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh, আমার ফর্মুলা হবে এইচ সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, আমার ফর্মুলা হবে এইচ সমান ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি, আমার ফর্মুলা হবে এইচ টি মানে টিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ইউ প্লাস হাফ জি 2t মাইনাস 1। এবার আসি, আমার সেই কাঙ্ক্ষিত বস্তুটা, সে আমাদের উপর থেকে নিচে না গিয়ে নিচ থেকে উপর দিকে আমি নিক্ষেপ করলাম, নিচ থেকে উপর দিকে যাচ্ছে। এক্ষেত্রেও সে যে দূরত্ব অতিক্রম করতেছে, সেই যে দূরত্ব নিচ থেকে কতটুকু উপরে উঠলো সেটা হচ্ছে এইচ। এখানে এইচ মানে হচ্ছে উপর থেকে কতটুকু নিচে নামলো, আর এখানে এইচ মানে নিচ থেকে কতটুকু উপরে উঠলো। এবং এক্ষেত্রে যে ত্বরণ, এই ত্বরণটা হচ্ছে মাইনাস জি। কেন মাইনাস জি বুঝছো তো? কারণ ভাই আমরা জানি অভিকর্ষজ ত্বরণ জি সবসময় নিচের দিকে কাজ করে, কিন্তু বস্তু উপরের দিকে গমন করে। এর মানে নিচের দিকে নামার সময় সে অভিকর্ষজ ত্বরণের দিকে, যার কারণে তার ত্বরণের মান আস্তে আস্তে বাড়ে এবং বস্তুর বেগ বাড়তে থাকে। কিন্তু উপর দিকে ওঠার সময় বস্তুর ত্বরণ হয় না, মন্দন হয়। মন্দনের ক্ষেত্রে মাইনাস জি হয়। ওই কারণে আমাদের এই চারটা ফর্মুলা এখানে যে চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জটা কোন জায়গায় হবে? শুধুমাত্র এর জায়গায় মাইনাস জি। তাহলে আমরা বলতে পারি বি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি, বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh, এইচ সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এরপর হচ্ছে এইচ সমান ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি, এখানে কোনো জি নেই তাহলে সেম থাকলো, এইচ টি টি এইচ মানে টিতম সেকেন্ডের জন্য ইউ মাইনাস হাফ জি 2t মাইনাস 1। এরপর দেখো ভাইয়া, আমাদের কি হবে ভাইয়া, এই যে বস্তুটা নিচের দিকে পড়তেছে। আচ্ছা তোমরা একটু আমাকে বলো তো, বিজ্ঞানী গ্যালিলিওর যে পরন্ত বস্তু, এই যে সূত্রগুলা, এগুলা কি পরন্ত বস্তুর জন্য নাকি পরন্ত বস্তুর জন্য নয়? মানে এটা দেখে কি তোমার মনে হচ্ছে এটা আসলে পরন্ত বস্তু? এটা কি পরন্ত বস্তু নাকি পরন্ত বস্তু নয়? একটু কমেন্ট চাই, এটা কি আসলে পরন্ত বস্তু নাকি পরন্ত বস্তু নয়? কমেন্ট চাই। এবার আমি এই চারটা মুছে ফেলি।
উত্তর হচ্ছে এগুলো পরন্ত বস্তুর মতো, বাট পরন্ত বস্তু নয়, কারণ পরন্ত বস্তু হইতে হইলে আদিবেগ শূন্য হতে হয়। এখানে আদিবেগ শূন্য নয়, ওই কারণে আমার এখানে ইউ রয়, মানে এখানে ইউ আছে, মানে আদিবেগ আছে। পরন্ত বস্তু যখন বলবে, যখনই বলবো পরন্ত বস্তু, সাথে সাথে বুঝে নিব ইউ ইকুয়ালস টু 0। এবার আসো, ফর্মুলা কি হচ্ছে, বি ইকুয়ালস টু জিটি, ফর্মুলা কি হচ্ছে বি স্কোয়ার সমান 2gh, ফর্মুলা কি হচ্ছে এইচ সমান হাফ জিটি স্কোয়ার, ফর্মুলা কি হচ্ছে আমাদের এইচ সমান হচ্ছে b/2 × t, ফর্মুলা কি হচ্ছে আমাদের ফর্মুলা কি হচ্ছে আমাদের ফর্মুলা হচ্ছে h সমান হাফ জি 2t - 1। শেষ। এর মানে পরন্ত বস্তু বললে আদিবেগ শূন্য হতে হবে। ওকে, এবার আমরা সামনের দিকে আগাই। আশা করি এতটুকু তোমাদের কনসেপ্ট ক্লিয়ার। এবার আমি খাড়াভাবে নিক্ষিপ্ত বস্তু পড়বো। হ্যাঁ, খাড়াভাবে নিক্ষিপ্ত বস্তু পড়বো, একটু ভালো করে খেয়াল করো। খাড়াভাবে নিক্ষিপ্ত বস্তু পড়বো। এই বস্তু পড়তে গেলে তোমরা একটু আগে যে কোশ্চেনটা করছি তার আনসারটা পাবা। তাহলে এবারের আমার কনসেপ্ট হচ্ছে খাড়াভাবে নিক্ষিপ্ত বস্তু, খাড়াভাবে নিক্ষিপ্ত বস্তু, খাড়াভাবে নিক্ষিপ্ত বস্তু। তো খাড়াভাবে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা কি বলবো? দেখো ভাইয়া, খাড়াভাবে নিক্ষিপ্ত বস্তু, তাই না? হ্যাঁ, খাড়াভাবে নিক্ষিপ্ত বস্তু। খাড়াভাবে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে ভূমি। ভূমি থেকে কোনো একটা বস্তুকে আমি উপর দিকে নিক্ষেপ করলাম। কত বেগে নিক্ষেপ করলাম? ইউ আদি বেগে উপর দিকে নিক্ষেপ করলাম। ওকে, আমরা জানি উপর দিকে নিক্ষেপ করলাম মানে হচ্ছে এটা মন্দন। এটা কি মন্দন? এর মানে ওই লাস্ট ফর্মুলা। এই বস্তুটা আমরা জানি কোন একটা বস্তুকে উপর দিকে থ্রো করতেছি। দেখো, এই থ্রো করতে তুমি বাস্তব এক্সাম্পল দেখো, উপরে উঠে থেমে গেছে, আবার থ্রো করতেছি, আবার নিচে নেমে গেছে। কেন? সে উপর দিকে উঠতে 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 আস্তে আস্তে মন্দন হয়। মন্দনের কারণে ব্যাগ কমে, ব্যাগ কমতে 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 ব্যাগটা একসময় শূন্য হয়ে যায়। এর মানে এটাকে আমরা বলতেছি সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ অবস্থান। এর মানে ইউ বেগে নিক্ষেপ করলে সর্বোচ্চ এতটুকু উপরে উঠে, ভূমি থেকে সর্বোচ্চ সে এতটুকু উঠে। এই ভূমি থেকে সে সর্বোচ্চ কতটুকু উঠতেছে এটাকে আমরা বলতেছি এইচ ম্যাক্স। এবং এই যে সর্বোচ্চ অবস্থান, এখানে তার বেগের মান কত? 0। এর মানে কোনো একটা বস্তুকে ভূমি থেকে উপর দিকে নিক্ষেপ করলে তখন তার আদি বেগের মান কত? 0। তখন তার শেষ বেগের মান কত? 0। সর্বোচ্চ বিন্দুতে তার বেগের মান হচ্ছে 0, সেখানে বস্তু স্থির হয়ে যায়। এবার দেখো, যেহেতু এখানে বেগের মান 0, এখানে বস্তু স্থির হয়ে গেছে, মানে এই বস্তুটাকে উপর দিকে নিক্ষেপ করলে এখানে স্থির হয়ে যায়। এরপর কি আবার নিচে নামা শুরু করে না? আবার নিচে নামা শুরু করে। এই যে আবার নিচে নামা শুরু করে, তখন কিন্তু আদি বেগের মান 0। কেন? কারণ সে তো আমাদের এখানে যে স্থির হয়ে গেছিল। এরপর আবার নিচের দিকে নামা শুরু করে। কেন নিচের দিকে নামে? কারণ তার উপরে একটা অভিকর্ষ ত্বরণ জি কাজ করতেছে। এখন তোমরা আমাকে বলো এই বস্তুটার উপর আমি কয়েকটা বিন্দু নিচ্ছি। দেখো, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, তাহলে এ বি সি ডি ই, এ বি সি ডি ই, এই বিন্দুগুলোতে তার ত্বরণের মান কত? দেখি কমেন্টে বলো। এ বি সি ডি ই, এই বিন্দুগুলোতে তার ত্বরণের মান কত? আমি মান বলছি, দিক বলার দরকার নেই, প্লাস মাইনাস বলার দরকার নেই, খালি ত্বরণের মানটা বলবা। এ বিন্দুতে বস্তুর উপর কত ত্বরণ কাজ করে, বি বিন্দুতে কত ত্বরণ কাজ করে, সি বিন্দুতে কত ত্বরণ কাজ করে, ডি বিন্দুতে কত ত্বরণ কাজ করে, ই বিন্দুতে কত ত্বরণ কাজ করে। বুস্টা ইসলাম রিয়া, এই ম্যাক্সটা আবার বললে ভালো হয়। এই ম্যাক্স মানে হচ্ছে, মনে করো বস্তুটাকে আমি ভূমি থেকে নিক্ষেপ করলাম। এই আমরা এখান থেকে, মনে করো আমার তো এত সাহস নাই যে ফোনটাকে আমি উপর দিয়ে নিক্ষেপ করব, তো আমার সাহস আসে নিক্ষেপ করার মতো এই যে মার্কারটা, এটাকে এখান থেকে নিক্ষেপ করলাম। এখন নিক্ষেপ করার ইচ্ছা নাই, এ এতটুকু উপরে উঠে আবার নিচে নেমে গেল। তাহলে দেখো, এটা হচ্ছে ভূমি, ভূমি থেকে নিক্ষেপ করলাম, এতটুকু উঠে আবার নেমে গেল। এই সর্বোচ্চ যেখানে উঠলো আর উঠতেছে না কেন? কারণ তার ব্যাগের মান 0 হয়ে গেছে। উপরের দিকে উঠতে হলে তো একটা ব্যাগ লাগে, তো ব্যাগের মান কমতে 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 0 হয়ে গেছে। এর মানে সে আর উঠে না। কতটুকু উঠছে? এতটুকু। এর উপরে কি সে আর উঠতে পারবে এই ব্যাগের জন্য? না। ব্যাগের মান আরও বেশি দিলে আরও বেশি উপরে উঠবে, কিন্তু একটা নির্দিষ্ট আদি ব্যাগের জন্য সে একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত উঠতে পারে। এই যতটুকু সর্বোচ্চ সে উঠতে পারে তাকে আমরা বলি সর্বাধিক উচ্চতা। এই আদি ব্যাগের জন্য সর্বোচ্চ উচ্চতা এতটুকু। আদিবেগ বাড়াও, সর্বোচ্চ উচ্চতা বাড়বে, মানে আমার আদিবেগের সাপেক্ষে সর্বোচ্চ উচ্চতা চেঞ্জ। এক্স্যাক্টলি, ভালো কথা, ভালো কথা। হ্যাঁ, সবাই লাইনে চলে আসছো তো ভাইয়া। প্রত্যেকটা বিন্দুতে অভিকর্ষ ত্বরণ জি কাজ করে, কারণ মুক্ত।
কোনো একটা বস্তু মুক্ত মানে হচ্ছে তার উপর অভিকর্ষ ত্বরণ জি সবসময় নিচে দিয়ে কাজ করে। এখানে জি নিচে দিয়ে কাজ করে, এখানে নিচে দিয়ে কাজ করে, এখানে নিচে দিয়ে কাজ করে, কিন্তু বস্তু উপর দিকে যাচ্ছে। এবং সর্বোচ্চ বিন্দুতেও জি এর মান কিন্তু নিচে দিকে কাজ করে। সর্বোচ্চ বিন্দুতে ব্যাগের মান কত? 0। তাহলে দেখো কোনো একটা বস্তুর ব্যাগের মান 0, ব্যাগ সমান 0, কিন্তু ত্বরণ সমান হচ্ছে জি মানে হচ্ছে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। একটু আগে কোশ্চেন করছিলাম কোন একটা বস্তুর ব্যাগের মান 0 কিন্তু ত্বরণের মান সম্ভব কিনা, তোমরা অনেকে আনসার দিলা মনে হয় সম্ভব, মনে হয় সম্ভব না। এখন দেখো আসলে এটা সম্ভব। ব্যাগের মান 0 কিন্তু ত্বরণের মান 0 নয়, ত্বরণের মান অভিকর্ষ ত্বরণ জি হয়। তাহলে অনেক সময় এই ধরনের ক্রিটিক্যাল কোয়েশ্চেন তোমাদের জন্য করতে পারে। বলো বুঝছি কিনা? এটা কি তোমরা আগে থেকে জানতা না এখানে ব্যাগের মান 0? অনেকেই জানতা। ত্বরণের মান জি জানতা না? জানতা, কিন্তু চিন্তাটা হয়তো এভাবে করা হয়নি। তাহলে কোন একটা বস্তুর ব্যাগের মান 0 হলেও ত্বরণের মান থাকতে পারে। এবার তুমি আমার কোশ্চেন করতে পারো, ভাই আপনিই তো পড়াইছেন কোন একটা বস্তুর সময়ের সাথে সাথে ব্যাগের পরিবর্তনকে ত্বরণ বলে। জি ভাইয়া, সময়ের সাথে সাথে ব্যাগের পরিবর্তনকে ত্বরণ বলে। এখানে ত্বরণটা বস্তু দ্বারা সৃষ্ট নয়, এই ত্বরণটা হচ্ছে পৃথিবীর মধ্যে আছে। এর মানে এটা তুমি কারো দ্বারা সৃষ্টি করো নাই, সে আছে, তুমি দাঁড়ায় আসো, তোমার ব্যাগের মান 0, অভিকর্ষ ত্বরণ জি কাজ করতেছে। মানে আমাদের এই ত্বরণটা কি? এটা পৃথিবীর প্রদত্ত, আমি সৃষ্টি করতেছি না। যখন আমি সৃষ্টি করবো, আমি গাড়ি চালাই ভুম 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 করে গাড়ি চালাইয়া আমি কি করলাম? আদি বেগ থেকে শেষ বেগ পরিবর্তন করলাম। পরিবর্তন করলে সেখানে একটা ত্বরণ পাইলাম, সেটা আমার দ্বারা সৃষ্ট। এটা পৃথিবীর প্রদত্ত, সৃষ্টিকর্তা প্রদত্ত, নিউটনের মাথায় আপেল পড়ার জন্য প্রদত্ত। সব বুঝতেই পারতেছ। সামিয়া রহমান, মাইনাস হবে না কেন? এই মাইনাস হবে না কে বলছে? আমরা সূত্র ইউজ করার সময় মাইনাস ইউজ করবো তো? আমি তো জাস্ট এখানে জি এর মানটা বলছি। জি তো নিচের দিকে, দেখো বস্তুর ব্যাগটা হচ্ছে উপরের দিকে, অভিকর্ষ ত্বরণ জি নিচের দিকে। তখন দেখা যাচ্ছে এই জি এর প্রভাবে বস্তুটা মন্দিত হয়, তখন আমরা মাইনাস চিহ্ন ইউজ করি। আমরা সূত্র ইউজ করতেছি না। আমি তোমাকে মুখে বলার সময় বলছিলাম খালি মানটা বলো, খালি মানটা বলো। হ্যাঁ, জি এর দিক সবসময় নিচের দিকে। বস্তু যদি উপরের দিকে গমন করে নেগেটিভ, বস্তু নিচের দিকে গমন করলে পজিটিভ। এই বস্তুটা নিচ থেকে উপরে উঠে আবার উপর থেকে নিচে নামে। নিচ থেকে উপরে ওঠার সময় এ এর মান হচ্ছে মাইনাস জি, উপর থেকে নিচে নামার সময় এ এর মান হচ্ছে প্লাস জি। কেন? কারণ সে যখন উপরের দিকে উঠতেছে জি তখন নিচের দিকে কাজ করতেছে, সে যখন নিচের দিকে নামতেছে জিও তখন নিচের দিকে নামতেছে। যখন জিটা তার দিকে তখন আমার পজিটিভ, যদি তার উল্টো দিকে হয় তখন নেগেটিভ। আসলে আমরা এবার সূত্র ব্যবহার করি। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে এবার কয়েকটা কথা বলি। দেখো কয়েকটা কথা বলি, একটু খেয়াল করো। 1 নম্বর কথা, এখানে কয়েকটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। দেখো কোন একটা বস্তু, ভালোভাবে খেয়াল করো, আমি কয়েকটা জিনিস মাথায় তোমাদেরকে ঢুকিয়ে দিই। ইউ আদিবেগে নিক্ষেপ করলে এই বস্তুটা মনে করে এখানে উঠে, এই পয়েন্টটাকে আমরা বলতেছি তার সর্বোচ্চ অবস্থান, এবং সর্বোচ্চ অবস্থানে তার ব্যাগের মান হচ্ছে 0। যদি তার ব্যাগের মান 0 হয়, আমরা জানি কোন একটা বস্তুকে খাড়াভাবে উপরের দিকে নিক্ষেপ করা হলো, খাড়াভাবে ঊর্ধ্বে নিক্ষেপ। যখন খাড়াভাবে ঊর্ধ্বে নিক্ষেপ করলাম তখন কিন্তু বস্তুটা উপরে উঠার পর তার ব্যাগের মান 0 হয়। এরপর বস্তুটা আবার নিচে নামে, আমি পাশে দেখাচ্ছি, বস্তুটা আবার নিচে দিয়ে কিন্তু গমন করে সেই ভূমিতে পড়ে। এখন দেখো এই বস্তুটা সর্বোচ্চ কতটুকু উঠতে পারে? এতটুকু। কার জন্য? এই ইউ এর জন্য। ইউ এর মান যদি আরও বাড়াইতা, যেমন ফর এক্সাম্পল আমি তোমাকে বলি কোন একটা বস্তুকে ইউ সমান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তোমরা এই জায়গায় অনেক কনফিউজ হয়ে যাবো, ওই কারণে বলতেছি। এখানে ইউ সমান হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, এখানে ইউ সমান হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। খেয়াল করো 2 মিটার পার সেকেন্ড থেকে যে বস্তুটাকে তুললা সে সর্বোচ্চ এতটুকু উঠবে। 4 মিটার পার সেকেন্ড থেকে আরও জোরে মারছো, এর মানে সে এতটুকু উঠলো। আরও জোরে মারছো, এর মানে সে এতটুকু উঠলো। এই ইউ এর জন্য এটা হচ্ছে এইচ ম্যাক্স, কারণ এই আদিবেগের জন্য সে সর্বোচ্চ এতটুকু উঠতে পারে। এই ইউ এর জন্য এটা হচ্ছে এইচ ম্যাক্স, এই আদিবেগের জন্য সর্বাধিক উচ্চতা এতটুকু, এই আদিবেগের জন্য সর্বাধিক উচ্চতা এতটুকু। ওই কারণে একটু পরে আমি একটা ফর্মুলা তোমাকে দেখাবো, সেটা হচ্ছে এইচ ম্যাক্স ইকুয়ালস টু হচ্ছে ইউ স্কোয়ার ডিভাইড বাই 2g। তখন তুমি দেখবা এই ম্যাক্স কত হবে সেটা কিন্তু ইউ এর উপর নির্ভর করে। সো এটা মনে করিও না সকল বস্তুর জন্য হচ্ছে এইচ এর মান না,
এটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট আদিবেগের জন্য, আদিবেগ যত তার উপর ডিপেন্ড করবে ওই আদিবেগের জন্য সর্বাধিক উচ্চতা কত। এই যে আমাদের এতটুকু এই যে এইচ ম্যাক্স, এইচ ম্যাক্সটাকে আমরা বলি হচ্ছে সর্বাধিক উচ্চতা। পরীক্ষায় বলবে সর্বাধিক উচ্চতা বের করো, সর্বাধিক উচ্চতা। এবার ভালো করে খেয়াল করো, উপরের দিকে উঠতে যে টাইমটা লাগে তাকে নাম দিলাম T1, উপর থেকে আবার নিচে নামতে যে টাইমটা লাগে সেটাকে নাম দিলাম T2। ভালো করে খেয়াল করো, T1 মানে কি, বস্তুটা ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে টাইম লাগে ওই টাইমটাকে বললাম T1। T1টাকে আমরা বলি উত্থানকাল মানে উপরে উঠতে যত সময় লাগে, সর্বাধিক উচ্চতায় উঠতে যত সময় লাগে। এবং T2টাকে আমরা বলি হচ্ছে পতনকাল মানে পড়ে যেতে যে সময়টা লাগে। তাহলে উঠতে যে সময় লাগে সেটা হচ্ছে উত্থানকাল, নামতে যে সময়টা লাগে সেটা হচ্ছে পতনকাল। এবং প্রমাণ করা যায় T1 আর T2 সেম। তোমাদেরকে এখন প্রমাণ করাবো না, তোমরা সরাসরি মুখস্থ করে ফেলো, উত্থানকাল এবং পতনকালের মান সমান, উত্থানকাল এবং পতনকালের মান সমান। তবে তুমি চাইলে বের করতে পারবা উত্থানকাল এবং পতনকালের মান কেমন সমান। এর মানে ভূমি থেকে কোন একটা বস্তু সর্বাধিক উচ্চতায় উঠতে 10 সেকেন্ড লাগে, তাহলে সেখান থেকে সে আবার ভূমিতে নামতে কতক্ষণ লাগে, তাও কিন্তু 10 সেকেন্ড লাগে। উঠতে যতক্ষণ, নামতে ততক্ষণ, এটা মুখস্থ, সব জায়গায় সত্য। এবার আসি আরেকটা হচ্ছে ভাইয়া উড্ডয়নকাল বা বিচরণকাল। এটা হচ্ছে আমাদের বড় হাতে টি দ্বারা প্রকাশ করি, T1 + T2। এর মানে উঠতে লাগছে T1, নামতে লাগছে T2, টোটালটাকে বলি T1 + T2। এটাকে বলি আমরা উড্ডয়নকাল বা বিচরণকাল। এই উড্ডয়ন মানে কি, কতক্ষণ পর্যন্ত সে উঠতে থাকে। ভূমি থেকে নিক্ষেপ করলা, উড়ে ভূমিতে আসলো, মানে ভূমির টাচ থেকে উপরে নিক্ষেপ করে যতক্ষণ পর্যন্ত আকাশে ছিল ততক্ষণ পর্যন্ত তাকে আমরা বলতে পারি না সে উড়তেছে, জাস্ট লাইক উঠতেছে না। তোমাকে যদি আমি মনে করো এভাবে থ্রো করি, তোমার কাছে মনে হবে না তুমি আকাশে উঠতেছো, তোমার পাখনা গজায় গেছে, উড়ে তুমি আকাশে গেছো, আবার উড়ে নিচে নেমে গেছো। এর মানে কি, সে আকাশে বিচরণ করছে। কতক্ষণ পর্যন্ত বিচরণ করছে তাকে বলি উড্ডয়নকাল বা বিচরণকাল। তাহলে পরীক্ষায় তোমার কি বলবে দেখো, খেয়াল করো, সেটা হচ্ছে কি ভাইয়া, তোমার পরীক্ষায় দুইটা জিনিস লাগবে, জাস্ট দুইটা তোমাকে আমি আজকে মারাত্মক ফর্মুলা দিব, এই দুইটা শিখলে মুখস্থ সব শেষ। এইচ ম্যাক্স বের করার ফর্মুলা দিব আর T1 বা T2 বের করার ফর্মুলা দিব, B0/G। এই দুটো যদি U/G, এই দুটো যদি জানো ভাই, উত্থানকাল হচ্ছে U/G, পতনকাল হচ্ছে U/G, দুইটাকে যোগ করে দিলে কি পাবো, T মানে 2U/G। কেমনে পাইছি সেটা আমি এখন দেখাচ্ছি, বাট তোমাকে আমি এভাবে সূত্র বানাই দিব, তাহলে পরীক্ষায় উড়ে ফেলতে পারবা। তাহলে পরন্ত বস্তুর ক্ষেত্রে তোমার কি খারাপভাবে ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে তোমার কি প্রশ্ন করতে পারে, সর্বাধিক উচ্চতা কত, উত্থানকাল কত, পতনকাল কত, বিচরণকাল কত, উড্ডয়নকাল কত, যত বের করবো তত। আচ্ছা আমরা কীভাবে বের করবো সেটা একটু দেখি। অ্যান্ড দিস ইজ আওয়ার লাস্ট ওকে, লেটস ফান। আচ্ছা আমরা দেখি, খুবই ইজি, সেই ইজি কাজেই আমরা আসলে বিজি। আচ্ছা দেখি, আচ্ছা ভাইয়া আদিবেগ যদি ইউ হয়, ভালো করে খেয়াল করো তো, আমরা ফর্মুলা ধরে জানি B² = U² + 2GH। এই বস্তুটা যখন উপর দিকে উঠতেছে তখন আমরা ইউজ করতে পারবো এটা, V² = U² - 2GH। এই বলতো বস্তু নিচ থেকে উপরে উঠলো, শেষ বেগ কত, 0। এখান থেকে নিক্ষেপ করলাম, এতটুকু গেল, উঠতে কতক্ষণ লাগলো, উপরে উঠার সময় আদিবেগ U, শেষ বেগ 0, আদিবেগ U - 2G। এখান থেকে এখানে যাইতে অতিক্রান্ত দূরত্বকে কি নাম দিছি, এইচ ম্যাক্স। কাজ হয়ে গেছে। তাহলে এখান থেকে বলতে পারবো 2G × H max = U², then we can say that H max = U²/2G। মাথায় রাখবো MCQর জন্য এটা, ফর MCQর জন্য এটা হচ্ছে TM।
টিএম কথাটার মানে তোমরা যারা জানো না তারা জেনে রাখো, টি মানে হচ্ছে ঠাড়া, এম মানে হচ্ছে মুখস্থ, ঠাড়া মুখস্থ করে ফেলবা এমসিকিউর জন্য। আর রিটেনের জন্য এই প্রসেসে তুমি আগাবা, আদি বেগ ইউ, শেষ বেগ শূন্য, এই এর মান বের হয়ে গেল। তাইলে আমরা ঠাড়া মুখস্থ করে ফেলবো এমসিকিউর জন্য, দিলেই বের করবো, দিলেই বের করবো, দিলেই বের করবো, শেষ। ওকে, নাও আরেকটু দেখো ভাই, আপনি তো আমার উপরে উঠাই দিলেন। কোথায় উপরে উঠেছি? এই যে এইচ ম্যাক্স বের করে দিলাম, আমি এখন ম্যাক্সিমাম মজায় আছি। ভাই উঠার জন্য কেমন টাইম লাগে, নামার জন্য কেমন টাইম লাগে? উঠে আটকা পড়ে গেলে তো ঝামেলা, নামতে হবে তো। আবার ভাই আমার উঠতে কতক্ষণ লাগে, ভাই আমার বিচরণ করতে কতক্ষণ লাগে, দেখি আমরা সেগুলো বের করি। একটা বের করলে সব বের করা শেষ। কি বের করব? উত্থানকাল, উপরে উঠতে কত সময় লাগে? ভাই সিম্পল, বি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি। শেষ বেগ কত ভাইয়া? শূন্য। আদি বেগ কত ভাইয়া? ইউ মাইনাস জি ইন্টু এখান থেকে এখানে উঠতে কত সময় লাগে? t1। এর মানে আমরা এখান থেকে বলে ফেলতে পারি ভাইয়া জি টি ওয়ান ইকুয়ালস টু ইউ, t1 ইকুয়ালস টু হচ্ছে ইউ বাই জি। এর মানে t2 এর মানও সেম, উত্থানকাল আর পতনকাল সেম। দিস ইজ অলসো ঠাড়া মুখস্থ। ভাই উত্থানকাল যদি ইউ বাই জি হয়, পতনকাল যদি ইউ বাই জি হয়, তাহলে আমরা বলতে পারবো বিচরণকাল টি ইকুয়ালস টু ইউ বাই জি প্লাস ইউ বাই জি সমান 2 ইউ বাই জি। ওই কারণে দেখো তিনটা ফর্মুলা দেখাই দিলাম, এইচ ম্যাক্স ইকুয়ালস টু ইউ স্কয়ার বাই 2g। এমসিকিউর জন্য ঠাড়া মুখস্থ, উত্থানকাল পতনকাল সমান ইউ বাই জি, ঠাড়া মুখস্থ, টি ইকুয়ালস টু 2 ইউ বাই জি, ঠাড়া মুখস্থ, শেষ শেষ শেষ। মোহাম্মদ তৌসিফুল ইসলাম ভাইয়া উড্ডয়নকালটা আবার বুঝান। আচ্ছা তোমাকে আমি একটা কথা বললাম, সেই কথাটা হচ্ছে আমার হস্তে তোমাকে ধরিয়া ঊর্ধ্ব গগনে নিক্ষেপ করিয়া আমার হস্তে নিলাম তোমাকে ধরিয়া। তাহলে তুমি বলো কত সময় ধরে তুমি গেছিলে উড়িয়া? তাহলে আমি আমার হস্ত থেকে তোমাকে নিক্ষেপ করলাম, তুমি উপরে সর্বোচ্চ বিন্দুতে উঠতে মনে করো এটাই সেই তুমি। কারণ তুমি যদি টিস্যুর মতো না হও, আমার এত ক্ষমতা নাই যে তোমাকে উড়িয়ে দেবো। তাহলে আমি ধরে নিলাম তুমি জাস্ট লাইক এ টিস্যু। এই যে আমি একটা টিস্যু নিলাম, আকাশেতে আমি দিলাম উড়াইয়া। তাহলে দেখো সে আমাদের এখান থেকে নিক্ষেপ করলাম, সর্বোচ্চ বিন্দুতে উঠতে সময় লাগলো 2 সেকেন্ড, উঠতে সময় 2 সেকেন্ড লাগলে নামতেও 2 সেকেন্ড। এর মানে কি এই 2 + 2 4 সেকেন্ড পর্যন্ত সে শূন্যে ছিল না? 1 2 3 4, এর মানে 4 সেকেন্ড পর্যন্ত সে আকাশেতে বিচরণ করেছিল। এই যে সে উপরে উঠে আবার নামতে যতক্ষণ সময় লাগছে, এই সময় সে কি মুক্ত আকাশে গমন করতেছিল না? এটাকে আমরা বলতেছি বিচরণকাল বা উড্ডয়নকাল। এক কথায় উত্থানকাল প্লাস পতনকাল সমান উড্ডয়নকাল। কথা ক্লিয়ার কিনা? উত্থানকাল প্লাস পতনকাল সমান উড্ডয়নকাল। কথা ক্লিয়ার কিনা বলো, কথা ক্লিয়ার কিনা? হাসান মোহাম্মদ রাফি, খুব সুন্দর একটা কোয়েশ্চেন করছো, কিন্তু কথা হচ্ছে এটা অ্যাপ্লাই করতে গেলে যেখানে বাতাস নাই সেখানে করিও। তুমি আবার বাতাসের মধ্যে করিয়া হাত ঠ্যাং ভাঙ্গিয়া ইমু ভাইয়াকে স্মরণ করিয়া গালিগালাজ করিয়া ঝামেলা করিলে আমার কিছু করার নাই। কারণ এই জিনিসটার জন্য আমি শুরুতে তোমাকে একটা কথা বলেছি, বিনা বাধায় পড়লে কোনো সমস্যা নাই, বাট বাধা যদি থাকে, হ্যাঁ তোমার পাছার কিন্তু খবর আছে। আচ্ছা আমি একটা ম্যাথ করাই তোমাদেরকে, হ্যাঁ এটা ম্যাথ করাই, একটাই ম্যাথ করাবো, আমি করাবো শর্টকাট নিয়মে। তোমাদেরকে করতে হবে এই মানে জেনারেল নিয়মে, মানে তোমরা জেনারেল নিয়মে করবা, মানে ওই যে আমি যে প্রমাণ করাইছি সেই প্রমাণের মতো করে তুমি লাইনটা নিয়ে আসবা। আমি শর্টকাট করাচ্ছি, হ্যাঁ আসো আমি একটা ম্যাথ করাই। বলা হলো 9.8, আমি এমন মান ধরতেছি যাতে করে আমার ক্যালকুলেশন মুখোমুখি হয়ে যায়। 9.8 মিটার পার সেকেন্ড এত বেগে একটি বস্তুকে একটি 10 কেজি বরের বস্তুকে
10 কেজি বরের বস্তুকে খাড়াভাবে ঊর্ধ্বে নিক্ষেপ করা হলো। ঊর্ধ্বে নিক্ষেপ করা হলো। কোয়েশ্চেন নাম্বার 1, বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? কোয়েশ্চেন নাম্বার 2, বস্তুটির উত্থানকাল বা পতনকাল কত? কোয়েশ্চেন 3, বস্তুটির বিচরণকাল বা উড্ডয়নকাল কত? তাহলে বলতে পারি গিভেন ডেটা ইউ ইকুয়ালস টু 9.8 মিটার পার সেকেন্ড অ্যান্ড ভর এম ইকুয়ালস টু হচ্ছে 10 কেজি দেওয়া আছে। তো আগে প্রথমে কোয়েশ্চেন করলে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, তাহলে আমাদের সলিউশন করি। সলিউশন 1, 1 নম্বর সলিউশন হচ্ছে আমরা জানি এইচ ম্যাক্স ইকুয়ালস টু হচ্ছে ইউ স্কোয়ার ডিভাইড বাই 2g। মান বসাই দাও, ইউ এর মান কত? 9.8, তাহলে 9.8 হোল স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু জি এর মান হচ্ছে 9.8। 9.8 কাটাকাটি, তাহলে 9.8 কাটাকাটি করলে থাকে 9.8, 9.8কে 2 দ্বারা ভাগ করলে থাকে 4.9, এর মানে 4.9 মিটার উপরে উঠবে। এবার কোয়েশ্চেন করা হলো সলিউশন নাম্বার 2, উত্থানকাল বা পতনকাল কত? দুইটাই সেম, T1 বলো T2 বলো, ইউ বাই জি। ইউ এর মান কত? 9.8, জি এর মান কত? 9.8, কাটাকাটি আনসার হচ্ছে 1 সেকেন্ড। 3 নম্বর কোয়েশ্চেন সলিউশন 3, বিচরণকাল কত? 2u ডিভাইডেড বাই জি, তাহলে 2 ইন্টু 9.8 ডিভাইড বাই 9.8, কাটাকাটি আনসার হচ্ছে 2 সেকেন্ড। একটা জিনিস খেয়াল করো, আমি তোমাকে ভর দিলাম 10 কেজি, কিন্তু আমার এখানে কিন্তু এবারও যদি ভর 20 কেজি দিই তাও কিন্তু আনসার সেম আসবে, কারণ এই আনসারগুলোর ক্ষেত্রে ভরের কোনো প্রভাব নাই, কারণ আমরা এগুলা বিনা বাধায় ধরছি। আর আমরা জানি বিনা বাধার ক্ষেত্রে ভরটা কোনো ফ্যাক্টে না না না, ওই কারণে তোমার ভর যদি তুমি যদি একেবারে চিকনা হও কান্না করো না না না, তুমি যদি অনেক বেশি মোটা হও কান্না করো না না না, কারণ বিজ্ঞান বলে মোটা চিকন বেশি বর কম বর, দিস ইজ নট ফ্যাক্ট। ফ্যাক্ট হচ্ছে দোষটা বাতাসের, তোমার দোষ না। কেন? চারদিকে যদি বায়ু না থাকতো তার সাথে তোমার কোনো পার্থক্য থাকতো না। দিস ইজ দ্য ইফেক্ট অফ সায়েন্স। কত মজার দেখছো, মানুষের মধ্যে কত শান্তি বয়ে আনতেছে আমাদের এই বিজ্ঞান। আর তোমরা জেনারেল নিয়মও করবে, ঠিক আছে? তাহলে তুমি যদি মনে করো, তুমি চিন্তা করলো ভাই আমি চিন্তা করতে পারো না, তুমি মনে করো ভাই আমি যদি আমার বন্ধুকে যদি এত বেগে উপর দিকে নিক্ষেপ করি কি হবে না হবে, সমস্যা নাই। তুমি একটা কলমকে নিক্ষেপ করলে যা হবে, তোমার বন্ধুকে কলম নিক্ষেপ করলে তা হবে, সিম্পল। যদি আমার এটা বন্ধু হয় এভাবে নিক্ষেপ করে দিব, শেষ, কাজ শেষ। বুঝছি কি না বলো? এই যদি বোর্ড পরীক্ষা রিটেনে আসে, এগুলো কিন্তু করার সময় আমি যেভাবে প্রমাণ করছিলাম প্রমাণটা করি, তারপর তুমি এই ফর্মুলা বসাই দিবা, প্রমাণ করার আগে বসাবা না। আর এমসিকিউ তো ডাইরেক্ট। আর আরেকটা হচ্ছে তোমার গ্রাফ বাকি না, গ্রাফটা হচ্ছে আমাদের কি বলে, গ্রাফের ক্লাস তো আমি অলরেডি নিছি, জাস্ট আমি কথাগুলো এক নজরে তোমাকে পুরো গ্রাফটা এখানে দেখাই দিই, মানে কোনটা দ্বারা কী মিন করে সেটা আমি একটু দেখাই দিই বোর্ডে, এটা বললেই শেষ। এবং আমরা আগামী ক্লাসে কাজ শক্তি ক্ষমতা পড়ব, পুরোটা কভার করব। আমি বলি তোমাদেরকে কি করব, তার আগে একটু দেখো। আমাদের গ্রাফ থাকবে এরকম, বি ভার্সেস টি আর এ ভার্সেস টি। যদি বি ভার্সেস টি কোনো গ্রাফ থাকে, তার যে ঢাল, ওই ঢালটা আমাদের সরণ নির্দেশ করে, সরি কি বলতেছি, এস বাই টি বি বাই টি, আমাদের ঢালটা বেগ নির্দেশ করে। আর যদি বি ভার্সেস টি কোনো গ্রাফ থাকে, তার যে ঢাল, ওই ঢালটা আমাদের ত্বরণ নির্দেশ করে।
তাহলে আমাদের যে গ্রাফটা দিবে গ্রাফের ঢাল বের করবা। কীভাবে ঢাল বের করবা আমরা গ্রাফের ক্লাসে বলছিলাম, ক্লাসটা যারা করো নাই তারা করে নিও। আর আমাদের যদি আমাদের এরকম থাকে ক্ষেত্রফল নিয়ে, তো আমাদের এই যে ক্ষেত্রফলটা, এখানে খেয়াল করো বি ভার্সেস টি গ্রাফ আর আমাদের এ ভার্সেস টি গ্রাফ। বি ভার্সেস টি গ্রাফে এই যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা সরণের মান নির্দেশ করে। আর এখানে এ ভার্সেস টি গ্রাফের এই যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা হচ্ছে বেগের মান নির্দেশ করে। তাহলে আমরা এখানে একটা কমন জিনিস পাইলাম, সেটা হচ্ছে এই দুইটা থেকে কোয়েশ্চেন বেশি হয়। যে তোমাকে মনে করো এস ভার্সেস টি একটা গ্রাফ দিল, ব্যাগ নিয়ে কোনো কোয়েশ্চেন করলো, দ্যাট মিনস তোমার কাজ হচ্ছে ঢাল বের করা। তোমাকে বি ভার্সেস টি একটা গ্রাফ দিল, তোমাকে ত্বরণ নিয়ে কোয়েশ্চেন করলো, দ্যাট মিনস তোমার কাজ হচ্ছে ঢাল বের করা। তোমাকে ভি ভার্সেস টি একটা গ্রাফ দিল, সরণ বের করতে বললো, দ্যাট মিনস তোমার কাজ হচ্ছে ক্ষেত্রফলটা বের করা। ক্ষেত্রফল কীভাবে বের করতে পারো তুমি জানো, যে সিম্পল আমার যদি মনে করো এরকম একটা গ্রাফ থাকে, আমার মনে করো এই ধরনের একটা গ্রাফ আছে, সিম্পল তুমি এটাকে বিভিন্ন অংশ হিসেবে বিভক্ত করে বের করে ফেলো। যেমন ফর এক্সাম্পল এখানে এই পুরো জিনিসটাকে আমরা একটা ট্রাপিজিয়াম ধরবো আর অংশটাকে আমরা ত্রিভুজ ধরবো, করে ফেলবো, সব মান দেওয়া আছে, ক্ষেত্রফল বের করে ফেলবো। তো আমাদের এখানে মেইন কাজ হচ্ছে বি ভার্সেস টি গ্রাফের ক্ষেত্রফলটা হচ্ছে আমার সরণ নির্দেশ করে, আর এ ভার্সেস টি গ্রাফের ক্ষেত্রফলটা হচ্ছে ব্যাগ নির্দেশ করে। তাহলে আমাকে গ্রাফ দিতে পারে কয় ধরনের, এস ভার্সেস টি, বি ভার্সেস টি, এ ভার্সেস টি। এস ভার্সেস টি দিলে কোয়েশ্চেন একটাই করবে, ব্যাগ নিয়ে কোয়েশ্চেন করবে, তাহলে ঢাল বের করবো। বি ভার্সেস টি দিলে কোয়েশ্চেন দুইটা করতে পারে, ব্যাগ নিয়ে কোয়েশ্চেন করতে পারে, ত্বরণ নিয়ে কোয়েশ্চেন করতে পারে, সরণ নিয়ে কোয়েশ্চেন করতে পারে। বি ভার্সেস টি গ্রাফ থেকে ত্বরণ নিয়ে কোয়েশ্চেন করলে ঢাল বের করবা, ব্যাগ নিয়ে কোয়েশ্চেন করলে, সরণ নিয়ে কোয়েশ্চেন করলে ক্ষেত্রফল বের করবা। আর এ ভার্সেস টি গ্রাফে একটাই কোয়েশ্চেন করতে পারি, সেটা হচ্ছে ব্যাগ নিয়ে কোয়েশ্চেন করলে ক্ষেত্রফলটা বের করবো। বলো আমরা বুঝছি কিনা? ওকে, তো আমরা গ্রাফের অলরেডি ঢাল নিয়ে অনেক কথা বলছি, আর ক্ষেত্রফলটা তো খুবই সিম্পল। এই কথাগুলো মাথায় রেখে এবার তুমি ম্যাথ করো, যে কোনো ম্যাথ তুমি মিলাইতে পারবে, যে কোনো গ্রাফ তুমি মিলাইতে পারবে, কোনো সমস্যা হবে না। আমাদের কাঙ্ক্ষিত টাইম নাই, ওই কারণে আমরা এতটুকুর মধ্যে ফিনিশিং দিচ্ছি। আশা করতেছি তোমরা গতি অধ্যায়টা খুব ভালো করেই বুঝতে পারছো, আশা করতেছি। আমি চেষ্টা করছিলাম যে কতটুকু পারছি জানি না, আমি চেষ্টা করছি তোমাদের মোরালেস জিনিসটা একটু ফিল করাইতে, যে আমাদের আসলে এসএসসি লেভেলে আমরা অনেকেই কেন জানি বেসিকটা আমার দুর্বল থাকে, বেসিক নড়বড়ে থাকলে সমস্যা, বেসিকটা ক্লিয়ার করতে হয়। বেসিকটা আমরা প্রপারলি ক্লিয়ার করলে সিকিউতে সমস্যা হয় না। আমাকে অনেকে বলে ভাই সিকিউ পারি না, সিকিউ পারি না, এমসিকিউ পারি না, কিন্তু আমি বইয়ের থিওরি পারি। আসলে সে বইয়ের থিওরিও পারে না। কেন? বইয়ের থিওরিটা পড়লে পড়ার মতো পড়তে হয়। আমি কি একটাও সৃজনশীল সলভ করাইছি? না, আমি মনে হয় না খুব একটা সৃজনশীল সলভ করাইছি। তো যেহেতু আমি করাই নেই, তুমি এবার বাসায় আমার সবগুলো ক্লাস করার পর সৃজনশীল সলভ করো, না পারলে আমাকে বলিও, ইনশাল্লাহ পারবা যদি বেসিকটা পরিপূর্ণভাবে নিতে পারো। আচ্ছা, মুনিরা বেগম একটা কোয়েশ্চেন করলো, আমাদের মাইনুরা বেগম একটা কোয়েশ্চেন করলো, সেই কোয়েশ্চেনটার আমি আনসার দিয়ে দিই। হ্যাঁ, আমি কোয়েশ্চেনটার আনসার দিয়ে দিই। আমি একটু ওর কোয়েশ্চেনটা আনসার দিই, যে দেখো এটা অনেকেরই কাজে লাগতে পারে, সেটা হচ্ছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের কনসেপ্ট। মাথায় রাখবো, আমরা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের কনসেপ্ট করতে হলে আমরা অলওয়েজ কিছু জিনিস মাথায় রাখবো। সেটা হচ্ছে ভাইয়া, এইদিকে উত্তর, এইদিকে দক্ষিণ, নর্থ সাউথ, এইদিকে আমাদের উত্তর, এইদিকে দক্ষিণ, হ্যাঁ, নর্থ সাউথ। আর এইদিকে হচ্ছে আমাদের পূর্ব, ইস্ট, এদিকে হচ্ছে ওয়েস্ট। অর্থাৎ আমাদের জিনিসটা হচ্ছে এরকম, আর জিনিসটা জাস্ট লাইক দ্যাট। আমি একটু তোমাকে দেখাই জিনিসটা। আচ্ছা, আমার এখানে একটা খাতা আছে। আচ্ছা, আমি এখানে দেখাই। হ্যাঁ, দেখো মাইনুরা বেগমের কোয়েশ্চেনটার আমি আনসার দিচ্ছি। কোয়েশ্চেনটা আবার অনেকে আমাকে জিজ্ঞেস করবে কোয়েশ্চেনটা কি, সেই কোয়েশ্চেনটা আর লিখতে আমার টাইম লাগবে, তো আমি তোমাকে দেখাই দিই। আমার এই যে এখানে কমেন্টে আছে কোয়েশ্চেনটা, এই যে এই কোয়েশ্চেনটা সে করছিল। এই কোয়েশ্চেনটা করলো, গাড়ি তোমার স্কুল থেকে 40 কিলোমিটার পূর্ব দিকে গিয়েছে, তারপর 40 কিলোমিটার উত্তর দিকে গিয়েছে, তারপর 30 কিলোমিটার পশ্চিম দিকে গিয়েছে, তারপর
এভাবে চলতে 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 এখন কত দূরে আছে। হ্যাঁ, এটা হচ্ছে কোয়েশ্চেন, তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো, সেই স্ক্রিনশট থেকে তোমরা এই যে পরে লিখে নিতে পারবা। তো আমি কোয়েশ্চেনটা লিখবো না, আমি কোয়েশ্চেনটা শুধুমাত্র এখানে দেখাই দিব। তো আসি, এখানে জিনিসটা কেমন দেখো, তুমি জাস্ট সিম্পলি চিন্তা করো। হ্যাঁ, সেটা হচ্ছে তুমি মনে করো একটা অক্ষ আঁকলেই যেভাবে, যে আমার মনে করো, যেমন আমি আমার বাসার কথা বলি, আমার বাসায় দেখা যাচ্ছে আমি যদি এভাবে রাখি, আমার বাসার এই দিকটা হচ্ছে পশ্চিম দিক, এর মানে এটা হচ্ছে ওয়েস্ট ডব্লিউ, তাহলে পশ্চিমের অপোজিটটা হচ্ছে পূর্ব দিক ইস্ট। এরপর আমার বাসার যে এই দিকটা হচ্ছে দক্ষিণ দিক, মানে হচ্ছে আমাদের সাউথ, এস দিলাম, আর এই দিকটা হচ্ছে আমাদের উত্তর দিক, আমি নর্থ দিলাম এন। তাহলে একটু খেয়াল করো, তুমি তো আর খাতার মধ্যে তাহলে আমি এরকম দিলাম, দেখো আমার খাতার মধ্যে আমি দিলাম যে এরকম, দেখো এই যে ওই দিকটা পশ্চিম ছিল, এই দিকটা পূর্ব, এই দিকটা দক্ষিণ মানে নর্থ, এই দিকটা হচ্ছে সাউথ। এখন আমি আঁকবো কীভাবে, খাতার মধ্যে আঁকবো কীভাবে, এই যে দেখো এই খাতাটাকে এইভাবে করলাম। অর্থাৎ খাতার মধ্যে আঁকার সময় সবসময় আমি মনে রাখবো, উপরের দিকটাকে উত্তর ধরবো, নিচের দিকটাকে দক্ষিণ, ডান দিকেরটাকে পূর্ব, বাম দিকেরটা পশ্চিম। তাহলে আমাদের এই যে আমি বোর্ডে আঁকে ফেললাম, এবার দেখো, তাহলে আমরা এখান থেকে বলতে পারতেছি কি, এই যে এটা সিম্পল, উপরে নর্থ, নিচে সাউথ, এদিকে ইস্ট, এদিকে ওয়েস্ট। এবার তার কোয়েশ্চেনটা আমি পড়ি। হ্যাঁ, তার কোয়েশ্চেনে বলা হলো, গাড়ি তোমার স্কুল থেকে, তো কোনো একটা জায়গা থেকে যাত্রা আরম্ভ করব, যে কোনো এক জায়গা থেকে শুরু করি, আমি এই জায়গা থেকে যাত্রা আরম্ভ করলাম সেন্টার থেকে। এই ধরনের ম্যাথগুলো এভাবেই করতে হয়। গাড়ি তোমার স্কুল থেকে 40 কিলোমিটার পূর্ব দিকে গেছে, 40 কিলোমিটার পূর্ব দিকে, তাহলে এটা হচ্ছে পূর্ব দিক, এটা হচ্ছে স্কুল থেকে 40 কিলোমিটার পূর্ব দিকে গেছে, এই যে এইদিকে গেল, এটাকে আমি দিলাম হচ্ছে 40 কিলোমিটার পূর্ব দিকে গিয়েছে। তারপর 40 কিলোমিটার উত্তর দিকে, এখানে যাওয়ার পর 40 কিলোমিটার উত্তর কোথায়, উপরে, এর মানে এরপর সে উপরের দিকে আবার 40 কিলোমিটার গেল। তাহলে বর্তমানে গাড়িটা এখানে আছে, একটা গাড়ি পূর্বে, এটা হচ্ছে তোমার স্কুল থেকে 40 কিলোমিটার পূর্বে গেল, পূর্ব দিক, এরপর 40 কিলোমিটার উত্তরে গেল, উত্তরটা উত্তরের দিকে গিয়েছে। তারপর 30 কিলোমিটার পশ্চিমে, এরপর এখান থেকে 30 কিলোমিটার পশ্চিমে গেছে, পশ্চিম কোন দিক, এই দিক, তাহলে এই দিকে সে 30 কিলোমিটার গেল। দ্যাট মিনস সে মনে করে এখানে আছে 30 কিলোমিটার, তাহলে আমাদের এখানে গেল পশ্চিমে। 30 কিলোমিটার পশ্চিম দিকে গিয়ে তারপর 30 কিলোমিটার দক্ষিণ দিকে গিয়েছে, তারপর 30 কিলোমিটার দক্ষিণ কোন দিকে ভাই, এই দিকে। তাহলে আমাদের এরপর 30 কিলোমিটার দক্ষিণে গেছে, মানে হচ্ছে এটা হচ্ছে আবার 30 কিলোমিটার দক্ষিণ কোন দিকে, নিচের দিকে, দক্ষিণে গেছে। আচ্ছা, ভালো কথা, তারপর 30 কিলোমিটার দক্ষিণ দিকে গিয়েছে, তারপর 20 কিলোমিটার পূর্ব দিকে, তারপর 20 কিলোমিটার উত্তর দিকে। তাহলে 20 কিলোমিটার পূর্ব মানে হচ্ছে এই দিকে গেল আবার 20 মিটার, এরপর উত্তর দিকে গেল 20 মিটার। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের 20 কিলোমিটার পূর্ব দিকে গিয়ে তারপর 20 কিলোমিটার উত্তর দিকে গেল, তাহলে 20 কিলোমিটার উত্তর দিকে গিয়েছে, তারপর 10 কিলোমিটার পশ্চিম দিকে, এরপর এদিক থেকে এদিকে গেল আবার 10 কিলোমিটার পশ্চিম দিকে গেল এদিকে। এরপর বললো 10 কিলোমিটার পশ্চিম দিকে গিয়েছে, তারপর 10 কিলোমিটার দক্ষিণে, তারপর আবার 10 কিলোমিটার দক্ষিণে গেছে, মানে হচ্ছে এদিকে, আমার 10 কিলোমিটার দক্ষিণ মানে নিচের দিকে। গাড়িটি তোমার থেকে কোন দিকে কত দূরে আছে, তাহলে তোমাকে কোয়েশ্চেন করা হলো গাড়িটি কোন দিকে কত দূরে আছে। সিম্পল হচ্ছে ভাই, গাড়িটা আমার এই বিন্দুতে আছে, তোমার থেকে হচ্ছে এই দিকে এতটুকু দূরত্বে আছে। এখন তোমাকে এই জিনিসগুলো মেজারমেন্ট করতে হবে। কিভাবে মেজারমেন্ট করবা ভাই, আমার এখানে চিত্রটা একটু ছোট হয়ে যাওয়ার কারণে আমাদের ঝামেলা হয়ে গেছে। আমি ঠিক সেম কাজটা তোমাদের জন্য এখানে করে দেখাই, মানে একটু আমি বড় করে আঁকি, হ্যাঁ, তাহলে মনে করো এবার বুঝে দিয়ে সুবিধা হবে। এখান থেকে প্রথমে এইদিকে গেল, এটা হচ্ছে 40 কিলোমিটার, 40, এরপর উপরের দিকে গেল, এটা হচ্ছে 40, এরপর এইদিকে গেল, তাও হচ্ছে 40, এরপর নিচের দিকে আসলো, তা হচ্ছে 30, এরপর ডান দিকে গেল, তা হচ্ছে 20, এরপর উপরে গেল, তা হচ্ছে 20, এরপর এদিকে গেল, তা হচ্ছে 10, এরপর নিচের দিকে গেল, তা হচ্ছে 10। এর মানে সে বর্তমানে এখানে আছে। তাহলে খুব সিম্পলভাবে চিন্তা করো না যে ভাইয়া এই পয়েন্টটা কতটুকু উপরে আছে, আমি সেটা একটু দেখি।
তো পয়েন্টটা কতটুকু উপরে আছে আমি যদি দেখতে চাই তাহলে একটু খেয়াল করো, এই টোটাল পুরো জিনিসটাকে আমি 4 ভাগে যদি ভাগ করি ভাইয়া, এটাকে যদি 4 ভাগে ভাগ করি, এটা হচ্ছে ভাইয়া 10 কিলোমিটার, এটা 10 কিলোমিটার, মাঝখানেরটা হচ্ছে 20 কিলোমিটার, 10 কিলোমিটার উপরে, 20 কিলোমিটার উপরে, 10 কিলোমিটার উপরে। ওকে, তাহলে আমরা বলতে পারি এই পয়েন্টটা আমার এখানে আছে। এরপর এখান থেকে 10 কিলোমিটার নিচে নামবো, তাহলে আমি এখান থেকে বলতে পারি ভাইয়া নিচ থেকে এই লাইনটা কতটুকু উপরে, নিচ থেকে এই লাইনটা হচ্ছে টোটালটা যদি 40 হয়, এখান থেকে 10 নিচে, এর মানে এটা হচ্ছে 30 কিলোমিটার, উপরে 30 কিলোমিটার। তার থেকে আবার 10 কিলোমিটার নিচে নামলো, তার থেকে 10 কিলোমিটার নিচে নামলো, 10 কিলোমিটার নিচে নামলে এতটুকু হচ্ছে আমার 20 কিলোমিটার। তাহলে আমার এই পয়েন্টের হাইটটা হচ্ছে 20 কিলোমিটার। ভালো কথা। এবার হচ্ছে আমার আনুভূমিকভাবে কতটুকু দূরত্ব, আনুভূমিকভাবে টোটালটা হচ্ছে 40, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো এতটুকু হচ্ছে 10, তুমি হিসাব করলেই দেখবা এতটুকু হচ্ছে আরেকটা 10, এটা হচ্ছে আমাদের 20। তাহলে জিনিসটা হচ্ছে এরকম, তুমি মূলবিন্দু থেকে যদি একটা ত্রিভুজ আঁকো, তুমি ত্রিভুজ আঁকলে খেয়াল করবা এটা ছিল তোমার স্কুল আর এটা হচ্ছে তোমার বর্তমান অবস্থা। লম্ব যেটা ছিল সেটা হচ্ছে 20 কিলোমিটার, ভূমি যেটা বর্তমানে আছে সেটা হচ্ছে 20 কিলোমিটার। দেন তুমি এই কোণটাকে যদি থিটা ধরো, তাহলে আমরা বলতে পারবো tan থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি মানে হচ্ছে 20/20 মানে হচ্ছে 1, এর মানে থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি। এবং এখান থেকে আমি বের করতে পারবো এটার লম্ব আর অতিভুজ হলে এখান থেকে √20² + 20² এত কিলোমিটার, এর মানে এত কিলোমিটার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। আর আমাদের সে কোন দিকে আছে, পূর্ব দিকের সাথে 45 ডিগ্রি কোণে দক্ষিণ দিকে, তাহলে এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে তুমি বলবা সে পূর্ব দিকের সাথে 45 ডিগ্রি কোণে দক্ষিণ দিকে, দেখো পূর্ব দিকের সাথে 45, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে নর্থ, পূর্ব দিকের সাথে সে কত ডিগ্রি কোণ করে আছে 45 ডিগ্রি কোণ করে সে এদিকেও থাকতে পারে, কিন্তু সে এদিকে নাই, সে উত্তর দিকে আছে। এই কথাটার মানে হচ্ছে, আমরা এগুলো ইন্টারমিডিয়েটে পড়াই, তোমাদেরকে পড়াই না, পূর্ব দিকের সাথে 45 ডিগ্রি কোণে সে উত্তর দিকে আছে। আনসার এভাবে লিখতে হবে, কতটুকু দূরে, এতটুকু দূরে। আনসার পাইছো কিনা বলো, আনসার পাইছো কিনা বলো। এটা আনসার দিতে হয় এভাবে, পূর্ব দিকের সাথে 45 ডিগ্রি কোণে উত্তর দিকে আছে কত কিলোমিটার দূরে, এখানে ক্যালকুলেশন করলে যত কিলোমিটার আসবে তত কিলোমিটার দূরে। ওকে, তাহলে আর বেশিক্ষণ লেন্দি না করি, আমাদের অনেকক্ষণ টাইম হয়ে গেছে, আমরা আজকে এখনই অবসর নিই। হ্যাঁ, এখনই অবসর নিই। তো আর তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, এরপর আমরা কাজশক্তি ক্ষমতা পড়াবো আগামী সপ্তাহে। তবে কাজশক্তি ক্ষমতার একটা ক্লাস অলরেডি আমি নিয়ে নিছি, আর একটা ক্লাস আছে, মানে আগামী সপ্তাহে কাজশক্তি ক্ষমতা শেষ হয়ে যাবে। কিভাবে শেষ হবে, আমি যে একটা ক্লাস নিয়েছি সেটা মোর অর লেস প্রায় 2 আওয়ার্স, 2 ঘন্টার একটা ক্লাস নিয়েছিলাম, ওই ক্লাসে আমি পুরো কাজশক্তি ক্ষমতা পড়াই ফেলছি। তবে কিছু গাণিতিক সমস্যা, এরপর স্পেশাল কিছু কনসেপ্ট, যেমন তোমাদের ওইখানে আমি মনে হয় কয়েকটা জিনিস পড়াতে পারি, যেমন কপি কল নামে একটা কনসেপ্ট আছে, কপি কলের কনসেপ্ট তোমাদেরকে পড়ানো হয় নাই, সেটা আমি পড়াই দিব। আর কুয়ার ম্যাথগুলো করাই নেই, ওই দুইটা কনসেপ্ট বাদে বাকি সব করাই ফেলছি। তাহলে যা যা করাই নেই তা আমি আগামী সপ্তাহে করে ক্লোজ করে দিব। ওকে, তাহলে আমাদের হচ্ছে ওই ক্লাসটা হচ্ছে আমাদের এরপরের ক্লাস। তো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।